হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে কি? শোনা গেলে একটু কমেন্টসে জানাও যে শোনা যাচ্ছে। হ্যালো। ওকে, অ্যাট ফার্স্ট আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম মোহাম্মদ মামুন সরকার। আমি চট্টগ্রাম ডিগ্রি কলেজে কেমিস্ট্রিতে লেকচার হিসেবে আছি। তো আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। রসায়ন প্রথম পত্রের রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায়। তো আমি চেষ্টা করব যে তোমাদের কাছে এই অধ্যায়টা খুব যত সহজভাবে উপস্থাপন করা যায় এবং বিষয়গুলো তোমাদের কাছে যত সহজভাবে আমি বুঝে দিতে পারবো আমি চেষ্টা করব ততটা। তো আজকে আমার যেহেতু প্রথম ক্লাস, তো আমি চেষ্টা করব প্রথম থেকেই তোমাদের সবগুলো জিনিস বুঝে দেওয়ার জন্য এবং এই অধ্যায়টার ইন টোটাল জিনিস তোমরা যাতে পড়ে বুঝতে পারো এবং সব প্রশ্নের উত্তর দিতে পারো আমি সেই চেষ্টা করব। পাশাপাশি যারা অ্যাডমিশন মানে পরীক্ষার্থী যারা বিভিন্ন ইউনিভার্সিটি অথবা মেডিকেলে যারা পরীক্ষা দিবা তাদের জন্য আমি চেষ্টা করব যে সেইভাবে যাওয়ার জন্য। তো আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, তো প্রথম থেকে আমরা শুরু করব। আমার আজকে প্রথম ক্লাসে আজকে আমাদের ক্লাস নেব, যেমন এখানে টপিকস আমি লিখে দিয়েছি কী কী টপিকস নিয়ে আমি আলোচনা করব। তো আমার বিষয় হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এটা প্রথম অধ্যায়ের চতুর্থ অধ্যায়, 4 নম্বর অধ্যায়। তো রাসায়নিক পরিবর্তনের আমাদের পরিবর্তন বিষয়ে জানতে গেলে আমাকে প্রথমে জানতে হবে যে সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রি যাকে বলে। তো গ্রিন কেমিস্ট্রি বলতে আমরা কি বুঝি? গ্রিন কেমিস্ট্রি বলতে বুঝি যে সবুজ জিনিস, তাই না? গ্রিন, সবুজ। মূলত সবুজ বলতে এখানে তা না, মূলত গ্রিন বলতে বোঝা যাচ্ছে পরিবেশ বান্ধব, মানে পরিবেশের জন্য উপকারী যেটা। যেমন ধরো আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল নিয়ে যখন রিয়াকশনগুলো করব বা বিভিন্ন ধরনের রিয়াকশনগুলো আমরা দেখাবো তখন কি হয় যে আমাদের যে মেন উৎপাদ, সেই মেন উৎপাদের সাথে সাথে কিছু কিছু অপদ্রব্য মানে উপজাত হিসেবে তৈরি হয়। যেমন আমরা ছোট ক্লাসে পড়ছি যে আমরা যখন সাবান তৈরি করি, সাবান তৈরি করি তখন কি হয়, সাবানের সাথে আমাদের অপদ্রব্য হিসেবে আমাদের গ্লিসারিনটা তৈরি হয়ে যায়। তো গ্লিসারিনটা কিন্তু আমাদের অপদ্রব্য, মানে মেন কিন্তু আমাদের থাকে টার্গেট কিন্তু সাবান। তো আমাদের প্রথম যেটা হচ্ছে কি সবুজ রসায়ন। সবুজ রসায়ন বলতে কি বোঝা যায় যে এই রসায়নের যে আমাদের উৎপাদগুলো তৈরি করি আমরা বা বিভিন্ন কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে যে নতুন নতুন যে উৎপাদগুলো তৈরি করি সেই উৎপাদের সাথে আমাদের অপদ্রব্য বা কিছু যে বর্জ্য আমাদের তৈরি হয়ে যায়। তো আমরা চেষ্টা করি যে এই বর্জ্যগুলোকে বাদ দিয়ে পরিবেশ বান্ধব যেগুলো আছে, মানে আমাদের যেটা মেইন দরকার সেই জিনিসটা আমরা সর্বোচ্চ পরিমাণে যে তৈরি করতে পারবো বা সর্বোচ্চ পরিবেশ বান্ধব হিসেবে জিনিসটা তৈরি করব, সেটাই হচ্ছে আমাদের গ্রিন কেমিস্ট্রি। আমি আবার বলি যে আমাদের বর্জ্য যেটা আছে, বর্জ্যের পরিমাণ কমে পরিবেশের জন্য পরিবেশ বান্ধব হিসেবে জিনিসটাকে তৈরি করার যে প্রক্রিয়াটা, সেটাই হচ্ছে আমাদের সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রি। আচ্ছা, এখন গ্রিন কেমিস্ট্রিতে আমাদের উপকারটা কি? আমাদের গ্রিন কেমিস্ট্রিতে উপকার হচ্ছে কি, যতটুকু বর্জ্য আমরা কম পরিমাণে তৈরি করে নিয়ে জাস্ট আমাদের যে প্রধান প্রোডাক্টটা আছে আমরা যত পরিমাণে এটা বেশি পাবো আমাদের পরিবেশের জন্য ততই আমাদের উপকার। এখন এইটা আমি হিসেব করব কি করে, বা আমার একটা যে আমি বিক্রিয়া করতেছি বিক্রিয়াতে আমি যে উপজাতটা পাচ্ছি বা আমার যে মেন প্রোডাক্টটা তৈরি হচ্ছে এই প্রোডাক্টটার সাথে আমি কত পার্সেন্ট প্রোডাক্টটা পাচ্ছি টোটাল বিক্রিয়াতে এবং অপদ্রব্য বা বর্জ্য কতটুকু পাচ্ছি সেটা আমরা কিভাবে হিসাব করব। আচ্ছা, এইটা হিসাব করতে গেলে আমাকে অ্যাটম ইকোনমি হিসাব করতে হবে। কি হিসাব করতে হবে? অ্যাটম ইকোনমি। ওকে, সরি, অ্যাটম ইকোনমি। ওকে, আচ্ছা, অ্যাটম ইকোনমিটা আমি কি জন্য হিসাব করব? এই অ্যাটম ইকোনমির মাধ্যমে আমি জানবো যে আমি যে বিক্রিয়াটা করছি বা বিক্রিয়াটা যে ঘটাইছি এই বিক্রিয়াতে আমি আমার কাঙ্ক্ষিত উৎপাদ কতটুকু পাইছি এবং কত পার্সেন্ট পাইছি, বর্জ্য কত পার্সেন্ট আমাদের তৈরি হয়েছে। আচ্ছা, এইটা অ্যাটম ইকোনমি হিসাব করার জন্য আমাদের যে সূত্র হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদের মোলার ভর
গুণন কত মোল তৈরি হয়েছে ডিভাইডেড আমাদের যে টোটাল বিক্রিয়কটা থাকবে, টোটাল যে বিক্রিয়ক অথবা টোটাল যে আমাদের উৎপাদ, টোটাল সম্পূর্ণ বিক্রিয়ক এবং উৎপাদের মোল এবং মোলার ভরটা আমরা কি করব, জিনিসটা ভাগ দিব, মানে আমরা জিনিসটা এখানে অনুপাত করব। আচ্ছা, সম্পূর্ণ বিক্রিয়কের সক্রিয় ভর পূরণ তাদের মোল। আচ্ছা, আমি একটা লিখছি, এখানে যদি 2-3টা বিক্রিয়ক থাকে, 2-3টা যদি বিক্রিয়ক থাকে সেক্ষেত্রে সবগুলো আমরা যোগ করে দেব। লিখেন, আমি তোমাদের একটা জিনিস এখানে দেখাই। যেমন আমরা অ্যালকেন উৎপাদন করি, অ্যালকেন উৎপাদনের আমরা যে বিক্রিয়াটা, যেমন দেখো অ্যালকেন 2টা পদ্ধতি উৎপন্ন করা যাবে। অ্যালকেন বলতে আমি বুঝাচ্ছি ইথেনের আমরা 2টা পদ্ধতি আছে। যেমন উডস বিক্রিয়ার মাধ্যমে আমরা ইথেন তৈরি করতে পারি, অথবা হাইড্রোজেন সংযোজনের মাধ্যমে আমরা ইথেনটা তৈরি করতে পারি। যেমন দেখো মিথাইল ব্রোমাইড এর সাথে যদি আমরা সোডিয়াম দিই, তাহলে আমাদের কিন্তু অটোমেটিক সিএইচ আমাদের কিন্তু ইথেন তৈরি হয়ে যাচ্ছে। এটা একটা বিক্রিয়া। এই পদ্ধতিতে আমরা কি তৈরি করতেছি, ইথেন, এবং আমার উপজাতি হিসেবে এখানে আমাদের হচ্ছে কি সোডিয়াম ব্রোমাইড। হ্যাঁ, এখানে একটা 2 দিয়ে নিতে হবে। এখানে আমাদের অ্যালকেন একটা তৈরি হলো, মানে আমাদের ইথেন তৈরি করলাম আমরা, এবং সেই সাথে আমাদের উপজাত হিসেবে তৈরি, বর্জ হিসেবে তৈরি হলো সোডিয়াম ব্রোমাইড। আচ্ছা, এটা কিন্তু আমরা অন্য পদ্ধতিতে তৈরি করতে পারি। যেমন দেখো CH3 CH2 মানে ডাবল বন্ড CH2। আচ্ছা, এখানে যদি আমরা হাইড্রোজেনের সংযোজন ঘটাই নিকেল প্রবাহকের উপস্থিতিতে, ওকে, এখানে যদি আমরা হাইড্রোজেনের সংযোজন ঘটাই নিকেল প্রবাহকের উপস্থিতিতে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ইথেনই তৈরি হবে। দেখো আমাদের ফার্স্ট বিক্রিয়াতে আমরা কি করলাম, মিথাইল ব্রোমাইডের সাথে, এটা উডস বিক্রিয়া বলে, উডস ফিডিক বিক্রিয়া। উডস বিক্রিয়ার মাধ্যমে আমরা কি করলাম, আমরা এখানে অ্যালকেন তৈরি করছি, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় যে পদ্ধতি, আমার ইথিন থেকে আমরা হাইড্রোজেন সংযোজন ঘটাইছি নিকেল প্রবাহকের উপস্থিতিতে, তারপরে কিন্তু আমাদের এই ইথিনই তৈরি হয়েছে। আমাদের প্রোডাক্ট কিন্তু একটাই। প্রথম ক্ষেত্রে দেখো আমাদের একটা বর্জ্য তৈরি হচ্ছে, তৃতীয় ক্ষেত্রে কিন্তু আমাদের বর্জ্য তৈরি হয়নি। আচ্ছা, আমরা যদি আমরা অ্যাটম ইকোনমিটা হিসাব করতে চাই, তাহলে দেখো প্রথম ক্ষেত্রে প্রথম বিক্রিয়ার জন্য আমরা অ্যাটম ইকোনমি হিসাব করব। প্রথম বিক্রিয়ার জন্য প্রথম আমাদের বিক্রিয়াটা হচ্ছে কি, যে উডস বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকেন তৈরি করছি, মানে ইথেন তৈরি করছি, এবং সেই সাথে আমাদের সোডিয়াম ব্রোমাইডও তৈরি হয়েছে, তাই না? এখন কথা হচ্ছে যে আমি তো আমাদের সূত্রে কি বলছি, কাঙ্ক্ষিত উৎপাদের মোলার ভর গুণন মোল। আমাদের কয় মোল তৈরি হয়েছে? 1 মোল। আচ্ছা, যেহেতু আমাদের 1 মোল তৈরি হয়েছে, যেহেতু অ্যাটম ইকোনমিকে আমরা ডেল্টা ই দ্বারা প্রকাশ করি, এই দ্বারা প্রকাশ করি, এই হচ্ছে অ্যাটম ইকোনমি। আচ্ছা, এই অ্যাটম ইকোনমি যদি আমি হিসাব করি, তাহলে এখানে আমার টোটাল কত হচ্ছে, আমার দরকার শুধুমাত্র কিন্তু এই যে আমাদের ইথেন, এটা কিন্তু আমাদের উৎপাদ নয়, এটা কিন্তু আমাদের দরকার না, এটা কিন্তু আমাদের প্রয়োজন না। আমাদের শুধু প্রয়োজন হচ্ছে কোনটা, ইথেনটা। কিন্তু আমাদের এটা কিন্তু অলরেডি অটোমেটিক তৈরি হয়ে গেছে। তো আমরা এখন কি করব, আমাদের কত হচ্ছে 30, 12 12 24, আর হচ্ছে 3 3 6, মানে আমাদের 30। আচ্ছা, এখন এইটাকে আমি ভাগ দেবো কোনটা দিয়ে, এই পাশের টোটালটা দিয়েও ভাগ দিলে বেরোবে, অথবা এই পাশের টোটাল যেটা আছে সেটা দিয়ে করলে আমাদের বেরোবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, যেহেতু আমরা এইটা 30 বের করে নিয়েছি, সেহেতু আমাদের এটা সোজা হচ্ছে, আমরা এটাই বসে দিই। আচ্ছা, এখানে কত হচ্ছে 30 প্লাস এখানে সোডিয়াম আমাদের কত হচ্ছে, 30 প্লাস 2 গুণন সোডিয়াম আমাদের হচ্ছে 23 প্লাস ব্রোমিনের সক্রিয় ভরটা আমাদের দিতে হবে। ওকে, এখানে আমাদের ব্রোমিন যেটা আছে, ব্রোমিনের সক্রিয় ভরটা আমাদের দিতে হবে। আচ্ছা, ব্রোমিনের সক্রিয় ভর আমাদের কত আছে, আচ্ছা, এখানে আমাদের কি হলো, যে সোডিয়ামটা আমরা দিলাম, সোডিয়াম দেওয়ার পরে এই ব্রোমিন যেটা আছে, ব্রোমিনের সক্রিয় ভরটা আমাদের এখানে কি করতে হবে, যোগ করে দিতে হবে। তাহলে সোডিয়াম ব্রোমাইড হয়ে গেল। তাহলে ব্রোমিনের সক্রিয় ভর হচ্ছে কত, 35 মেবি, না, ব্রোমিন পারমাণবিক সংখ্যা 35, আর সক্রিয় ভর হচ্ছে 70, 70 না,
সেটিংসটা ঠিক হচ্ছে না, মানে প্রথম ক্লাস তো ক্যামেরার সেটিংটা ঠিক করতে একটু সমস্যা হচ্ছে কারিগরি প্রবলেমের কারণে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ওকে, এখন দেখি। আচ্ছা, এখন আমি কি করলাম যে আমি কি বলছি যে হয় উৎপাদ না হলে বিক্রিয়ক, যেটা আছে আমাদের উৎপাদ নিলে আমি সম্পূর্ণ উৎপাদ দিব, আমি যদি বিক্রিয়ক নিই তাহলে সম্পূর্ণ বিক্রিয়কটা নিব। যেহেতু আমি এই পাশের এখানে এইটা বের করছি 30, সেহেতু 30টার সাথে আমি যোগ দিয়ে নিলাম। কত হচ্ছে এখানে 2 গুণন 23, এই দুইটা যেহেতু এর সাথে গুণন অবস্থায় আছে সেহেতু 2 গুণন 23, এই যে ব্রোমিনটা আমাদের কত হচ্ছে 79। ওকে, এখন এইটা যদি আমি করি এখানে আমার যতটুকু অ্যান্সার বেরোবে সেটা হচ্ছে আমাদের অ্যাটম ইকোনমি। ওকে, এখানে যে অ্যান্সারটা বেরোবে সেটা হচ্ছে আমাদের একাই অ্যাটম ইকোনমি। যেহেতু আমার কাছে ক্যালকুলেটর নেই, তোমরা একটু ক্যালকুলেশনটা করে নিবা, আর যদি প্রবলেম হয় এটা আমি অ্যাড করে দিব। তো এখন আমাদের যেটা উত্তর বেরোবে এখানে, আমাদের উত্তরটা হচ্ছে আমাদের টোটাল অ্যাটম ইকোনমি। আচ্ছা, আমি যদি নিচেরটা যদি অ্যাটম ইকোনমি হিসাব করতে চাই তাহলে নিচেরটা দেখো, এটা আমার প্রথমটার জন্য বের করছি। আচ্ছা, দ্বিতীয়টা যদি অ্যাটম ইকোনমি আমি হিসাব করি তাহলে দ্বিতীয়টার অ্যাটম ইকোনমি কত হচ্ছে আমাদের অ্যাটম ইকোনমি পরেরটা, আমি কিন্তু পরেরটা করতেছি। দেখো পরেরটা অ্যাটম ইকোনমি কত হচ্ছে, এখানে হচ্ছে আমাদের, আচ্ছা এখানে গুণন 100%, সরি এখানে 100%টা দেওয়া হয়নি, গুণন 100%। আচ্ছা, 100%টা যখন দিয়ে নিলাম তখন আমাদের যেটা উত্তর বেরোবে সেটা হচ্ছে আমাদের টোটাল অ্যাটম ইকোনমি। আচ্ছা, দ্বিতীয়টা যদি অ্যাটম ইকোনমি আমি হিসাব করতে যাই তাহলে এখানে আমাদের 30 ডিভাইডেড এখানে হচ্ছে 12, 24 আর 4 কত হচ্ছে আমাদের 28, প্লাস এখানে হচ্ছে 2, 30 গুণন 100%। তাহলে দেখো এটাতে কি একটা মজার জিনিস হচ্ছে যে এটা টোটাল 30 কেটে যাচ্ছে, এখানে 1 হচ্ছে, তাহলে 1 গুণন 100% ইকুয়াল আমাদের হচ্ছে 100%। তার মানে কি হচ্ছে, এইখানে যে আমাদের উৎপাদটা তৈরি হয়েছে এই উৎপাদে কোনো আমাদের অপদ্রব্য নেই, মানে এইটা যেটা আমরা করতেছি টোটাল অ্যালকেনটা আমরা পেয়ে যাচ্ছি, এখানে অপদ্রব্য বলতে আর কিছু নাই, এখানে আমাদের অ্যাটম ইকোনমি হচ্ছে 100%। তার মানে কি হচ্ছে দেখো, দুইটা বিক্রিয়ার মধ্যে কোন বিক্রিয়া আমরা অ্যালকেন উৎপন্ন করলে সেটা আমাদের জন্য ভালো হবে বা পরিবেশের জন্য ভালো হবে। দেখো প্রথমটাতে কিন্তু আমরা টোটাল 100% কিন্তু আমরা প্রোডাক্ট পাবো না প্রথমটাতে, তার কারণ হচ্ছে কি এখানে আমাদের উপজাত একটা তৈরি হয়েছে বা এখানে বর্জ্য তৈরি হয়েছে সোডিয়াম ব্রোমাইড, কিন্তু পরেরটাতে কিন্তু আমাদের কোনো বর্জ্য নেই, পরেরটাতে কিন্তু আমাদের টোটাল 100% কিন্তু আমাদের উৎপাদ তৈরি হয়েছে। আমাদের যেটা আছে পরেরটাতে টোটালটা 100%, কিন্তু প্রথমটাতে কিন্তু আমাদের 100% হচ্ছে না, আমাদের কিছু পরিমাণ বর্জ্য এখানে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমাদের পরিবেশের জন্য এই বর্জ্যটা মিশে যাবে, মিশে যাওয়ার পর আমাদের পরিবেশের ক্ষতি করবে, এই কারণে এইটা আমাদের কিন্তু পরিবেশ বান্ধব নয়, ততটা পরিবেশ বান্ধব না। এখন কোন বিক্রিয়াটা আমাদের পরিবেশ বান্ধব কোনটা আমাদের পরিবেশ বান্ধব না আমরা অলরেডি বুঝে যাচ্ছি, যে যেটাতে আমরা শুধু আমাদের মেন প্রোডাক্টটা দরকার সেটা আমরা 100% পেয়ে যাচ্ছি, তাহলে এইটাতে আমাদের কোনো আর অপদ্রব্য বর্জ্য বলতে কিছু থাকতেছে না। সো আমাদের জন্য এই বিক্রিয়াটা সব থেকে পরিবেশ বান্ধব হবে এবং সব থেকে গ্রিনার বিক্রিয়া হবে, মানে এটাই আমাদের জন্য পরিবেশ বান্ধব একটা বিক্রিয়া, বা এটা আমাদের পরিবেশের জন্য ক্ষতিটা কম হবে। ওকে, এখন আমাদের যেটা হচ্ছে কি আমরা সবুজ রসায়ন কি জানলাম, যে সবুজ রসায়ন কাকে বলে, সবুজ রসায়ন হচ্ছে যেটা যে পদ্ধতিতে আমরা যদি বিক্রিয়া ঘটাই, বিক্রিয়া ঘটানোর ফলে আমাদের পরিবেশের যে ক্ষতিকারক যে বর্জ্যগুলো আছে ওগুলা বাদ দিয়ে পরিবেশের জন্য মানে হুমকিস্বরূপ পদার্থগুলো বাদ দিয়ে শুধুমাত্র আমাদের প্রয়োজনীয় জিনিসটা উৎপন্ন করাটাই হচ্ছে কি, বা পরিবেশের সুরক্ষা বজায় রেখে আমাদের উৎপাদগুলো তৈরি করার পদ্ধতি হচ্ছে অ্যাটম ইকোনমি, সরি গ্রিন রসায়ন। আচ্ছা, এই গ্রিন কেমিস্ট্রি, আচ্ছা এই গ্রিন কেমিস্ট্রিটা আমাদের ডিপেন্ড করে হচ্ছে অ্যাটম ইকোনমির উপরে। যে বিক্রিয়াতে অ্যাটম ইকোনমির পরিমাণ বেশি হবে, মানে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণ বেশি হবে, সেটা হবে সব থেকে পরিবেশ বান্ধব। আর যেটাতে আমাদের উৎপাদের পরিমাণ কম হবে, মানে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণ কম হবে, সেটা আমাদের জন্য অতটা পরিবেশ বান্ধব নয় এবং ওইটাও পরিবেশের জন্য হুমকিস্বরূপ। ওকে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কি কিভাবে আমরা একটা পরিবেশের জন্য ক্ষতিকারক বা পরিবেশের জন্য কম ক্ষতিকারক পদার্থ আমরা বুঝতে পারবো। যে পদার্থটি বা যে বিক্রিয়াটি অ্যাটম ইকোনমি বেশি হবে ওই পদ্ধতিতে আমরা যদি বিক্রিয়া ঘটাই তাহলে আমাদের সেটা পরিবেশের জন্য ভালো এবং পরিবেশের জন্য সেটা পরিবেশ বান্ধব। আচ্ছা, তাহলে আমাদের সবুজ রসায়ন এবং অ্যাটম ইকোনমি আমরা অলরেডি বুঝতে পারছি। এখন আসলে বিক্রিয়ার হার এবং বিক্রিয়ার হার ধ্রুবক। ওকে, বিক্রিয়ার হার বলতে আমরা কি বুঝি, বিক্রিয়ার হার বলতে কি বুঝি, যে
একটি নির্দিষ্ট সময় ব্যবধানে যতটুকু বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়, আমি আবার বলতেছি, একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে যতটুকু বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় অথবা একটি নির্দিষ্ট সময় ব্যবধানে যতটুকু উৎপাদ তৈরি হয়। এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো যে এখানে বিক্রিয়কগুলো কিন্তু উৎপাদ তৈরি করতেছে, তার মানে বিক্রিয়কগুলো আমাদের ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং উৎপাদগুলো আমাদের তৈরি হচ্ছে। তার মানে কি হচ্ছে যে এখানে কিন্তু আমাদের একটা ঘনমাত্রার সাথে সম্পর্ক বিষয় চলে আসতেছে। আমরা এখন যেটা শিখতেছি সেটা হচ্ছে বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার, আচ্ছা বিক্রিয়ার হার বলতে কি বোঝাচ্ছে যে একক সময়ে যতটুকু বিক্রিয়ক আমাদের বিক্রিয়া করে উৎপাদ তৈরি করতেছে, তাই না? আচ্ছা, এবং অথবা যতটুকু উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি হচ্ছে আমাদের বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি করতেছে, তার মানে বিক্রিয়কটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হবে এবং উৎপাদগুলো ধীরে ধীরে কি হবে, বৃদ্ধি হবে। কারণ বিক্রিয়কগুলো আমাদের তৈরি করবে এবং উৎপাদগুলো আমাদের কি হবে, বিক্রিয়কগুলো ক্ষয়প্রাপ্ত হবে, উৎপাদগুলো আমাদের কি হবে, ধীরে ধীরে তৈরি হবে। তো এখন এই বিক্রিয়ার হারটা আমরা কিভাবে বের করতে পারি? সাধারণত এখানে ঘনমাত্রার একটা ব্যাপার আছে। সো বিক্রিয়ার হার আমরা লিখতে পারি ব্যবহৃত বা পরিবর্তিত ঘনমাত্রা, যে ঘনমাত্রার পরিবর্তন ঘটলো, তাই না? যে পরিবর্তন বলতে আমরা বুঝি ডেল্টা। ওকে, ডেল্টা সি ডিভাইডেড ডেল্টা টি। তার মানে একটি নির্দিষ্ট সময় ব্যবধানে যতটুকু বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে, মানে আমাদের বিক্রিয়কটা ক্ষয় হবে এবং উৎপাদটা আমাদের কি হবে, বৃদ্ধি হবে। সাপোজ একটা অঙ্ক তোমাদের এখানে আমি দেখাচ্ছি যে ধরে নাও যে একটি বিক্রিয়ক প্রারম্ভিক ঘনমাত্রা 3 মোল। ওকে, একটি বিক্রিয়কের প্রারম্ভিক ঘনমাত্রা 3 মোল। 10 সেকেন্ড পর ঘনমাত্রা হ্রাস পেয়ে দাঁড়ায় 1.5 মোল। ওকে, কত দাঁড়ালো? 1.5 মোল। ওকে, 1.5 মোল। বিক্রিয়ার হার কত? তখন কি হলো, একটি বিক্রিয়ক বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করার পর প্রারম্ভিক ঘনমাত্রা 3 মোল নিয়ে শুরু করছিলাম বিক্রিয়াটা। 3 মোল বিক্রিয়া করতে করতে কি হলো, 10 সেকেন্ড পরে বিক্রিয়ার ঘনমাত্রা হ্রাস পেয়ে, মানে বিক্রিয়াটা ঘনমাত্রা হ্রাস পেয়ে তাহলে কত, 1.5 মোল। আমি কিন্তু একটা কথা তোমাদের আগে কিন্তু বলছি যে বিক্রিয়ায় যখন কোনো বিক্রিয়ক বিক্রিয়া করবে তখন বিক্রিয়কটার ঘনমাত্রা হ্রাস পাবে এবং উৎপাদের ঘনমাত্রা আমাদের কি হবে, বৃদ্ধি পাবে। আচ্ছা, হ্রাস পাওয়া মানে কি হচ্ছে, ঋণাত্মক। যে জিনিসটা হ্রাস পাবে সেটা অবশ্যই কি হবে, মাইনাস হয়ে যাবে, ওখান থেকে ঋণাত্মক হয়ে যাবে। তো একটা কথা হচ্ছে একটি বিক্রিয়ায় বিক্রিয়কের প্রারম্ভিক ঘনমাত্রা 3 মোল এবং 10 সেকেন্ড পরে ঘনমাত্রা হ্রাস পেয়ে হচ্ছে আমাদের 1.5 মোল। তাহলে বিক্রিয়ার হার বা বিক্রিয়ার রেট কত? ওকে, এখন ঘনমাত্রা কিন্তু আমাদের হ্রাস হচ্ছে এখানে, তাই না? যখন ঘনমাত্রাটা আমাদের হ্রাস ঘটতেছে তার মানে আমাদের কি হচ্ছে, যে বিক্রিয়ার হার আর ইকুয়াল, প্রথমে কত ছিল আমাদের, যেহেতু আমাদের এখানে বিক্রিয়কের কথা বলছে সেহেতু আমাকে ঋণাত্মক চিহ্ন নিতে হবে। কি নিতে হবে? ঋণাত্মক চিহ্ন। আচ্ছা, কতটুকু হ্রাস পাচ্ছে? 3 মোল ছিল, আমাদের হলো কত, 3 মোল থেকে হলো 1.5। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক ঘনমাত্রা, এটা হচ্ছে ধরি C1, এটা প্রথমে ছিল C1 এবং নির্দিষ্ট সময় পরে হচ্ছে আমাদের C2। তো আমাদের সূত্র হচ্ছে C2 মাইনাস C1, তার কারণ পরেরটার থেকে আগেরটা বিয়োগ দিতে হবে, এটা মানে ডেল্টার নিয়ম। এখন ডেল্টাটি হচ্ছে কত সময় ব্যবধান, 10 সেকেন্ড সময় ব্যবধান। তাহলে আমাদের ডেল্টাটির মান হচ্ছে আমাদের এখানে ডেল্টাটি, তাহলে C2 হচ্ছে 1.5, আমাদের একটু মাইনাস চিহ্ন এখানে কিন্তু আছে, দিতে হবে, বিয়োগ 3 ডিভাইডেড 10। তাহলে আমাদের কত হচ্ছে, এই মাইনাস এবং এই মাইনাস, তাহলে এখানে দাঁড়াচ্ছে 1.5 ডিভাইডেড বাই 10। তাহলে আমাদের কত হচ্ছে এখানে 0.15। এটা হচ্ছে আমাদের বিক্রিয়ার হার। ওকে, এখন বিক্রিয়ার হার আমি আরো ভালো করে বুঝাই দিচ্ছি তোমাদের। বিক্রিয়ার হার বলতে আমরা কি বোঝাবো, বিক্রিয়ার হারটা আমরা বের করবো কি করে? আমি কি করছি, যে একটা ঘনমাত্রার পরিবর্তনকে সময়ের পরিবর্তন দ্বারা ভাগ করছি। আচ্ছা, কেন আমরা ঘনমাত্রার পরিবর্তনকে সময়ের পরিবর্তন দ্বারা ভাগ করব?
আমি কিন্তু আগে বলছি যে বিক্রিয়ার হারটা আমরা কিভাবে বের করবো, কতটুকু ঘনমাত্রা পরিবর্তিত হচ্ছে কত সময়ের মধ্যে। মানে একটা বিক্রিয়ার ঘনমাত্রা যত কম সময়ের মধ্যে পরিবর্তিত হবে সে বিক্রিয়ার হার তত দ্রুত হবে বা সে বিক্রিয়ার হার বেশি হবে। আর ঘনমাত্রাটা পরিবর্তিত হতে সময় যত বেশি লাগবে সে বিক্রিয়ার হারও তত কম হবে। তো ধরে নাও ওকে, ধরে নাও একটি বিক্রিয়া, ধরে নাও এর থেকে একটি উৎপাদ তৈরি করতেছে বি। ওকে, আচ্ছা এখন এটা আমাদের ক্ষয় হবে, বিটা আমাদের কি হবে, বৃদ্ধি পাবে। তো এটার প্রাথমিক ঘনমাত্রা ছিল আমাদের C1, এটা হচ্ছে T1 সময়ে আমাদের প্রাথমিক ঘনমাত্রা ছিল T1, এটা তখন আমাদের কি ছিল 0। T2 সময়ে এর ঘনমাত্রা হয়ে গেল C2, ঘনমাত্রাটা পরিবর্তন ঘটলো। আচ্ছা এখন ঘনমাত্রার পরিবর্তন বলতে আমরা কি বুঝাচ্ছি, এটা আমাদের কি হবে, ক্ষয় হবে। এই জিনিসটা আমাদের কি হয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে। কারণ এই জিনিসটা ক্ষয় না হলে তো আমি উৎপাদ পাবো না, এই জিনিসটা আমাদের ক্ষয় হইতে হবে। এটা যতটুকু ক্ষয় হবে ততটুকু কি হবে, আমাদের উৎপাদ তৈরি করবে। তো এখন আমি এখান থেকে লিখতে পারি ডেল্টা সি ইকুয়াল টু C2 মাইনাস C1, তাই না? এখান থেকে আমি সময়টা লিখতে পারি ডেল টি ইকুয়াল টু T2 মাইনাস T1, লিখতে পারি না? সো এখানে আমাদের বিক্রিয়ার হার বা বিক্রিয়ার রেট হবে, আমি আগে বলছি এটা ক্ষয় হবে, তার মানে মাইনাস ডেল্টা সি ডিভাইডেড ডেল্টা টি। তার মানে বিক্রিয়ার হার হচ্ছে কি, আমাদের বিক্রিয়ক সমূহের যতটুকু বিক্রিয়ক আমাদের এখানে পরিবর্তন হচ্ছে, বিক্রিয়কের ঘনমাত্রা পরিবর্তন হচ্ছে এবং যে সময়ের মধ্যে পরিবর্তন হচ্ছে ওইটা দ্বারা যদি আমি এখানে এটাকে ভাগ দিই তাহলে এটা হচ্ছে আমাদের কি, বিক্রিয়ার হার। ওকে, এখন এই বিক্রিয়ার হারটা, এটা সাধারণত দেখো আমি একটা গ্যাসের ক্ষেত্রে আমি কিন্তু বলছি, যদি বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যার পার্থক্য থাকে, আমি আবার বলি, জিনিসটা একটু লিখে নাও, জিনিসটা একটু পয়েন্ট আউট করে নাও, এটা তোমাদের জন্য ভালো হবে। সেটা হচ্ছে কি, বিক্রিয়ক এবং উৎপাদ এই দুইটার যদি মোল সংখ্যা যদি সমান না হয়, বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা যদি সমান না হয় তাহলে কিন্তু আমাদের এটা হচ্ছে আমাদের বিক্রিয়ক, এটা হচ্ছে আমাদের উৎপাদের জন্য, মানে এই জিনিসটা ক্ষয় হচ্ছে, এই জিনিসটা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। ওকে, আচ্ছা আমি তোমাদের কি বললাম, যদি বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা যদি সমান না হয়, ওকে, যদি মোল সংখ্যা যদি সমান না হয় তাহলে এই দুটো কি হবে, সমান হবে না। কিভাবে, ধরে নাও 2A বিক্রিয়া করে 3B এবং C, মানে আমাদের বিক্রিয়া করতেছে 2 মোলে, এখান থেকে আমাদের উৎপাদ হচ্ছে 3B, ঠিক আছে? কি দেখো 2 মোল থেকে কয় মোল তৈরি হয়ে গেছে, 3 মোল তৈরি হয়ে গেছে। এই দুটোর মধ্যে কি কোনো মিল আছে? কোনো মিল নেই কিন্তু, তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা সমান হবে না। আমাদের যদি বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে মোল সংখ্যা যদি সমান না হয় তাহলে কিন্তু এই যে একটা যে ক্ষয় হচ্ছে, একটা যে বৃদ্ধি হচ্ছে, এটা কিন্তু সম পরিমাণে হবে না, সমহারে কিন্তু হবে না। তখন কিন্তু আমরা ওই পদ্ধতিতে আর কিন্তু বিক্রিয়ার হার নির্ণয় করতে পারবো না। একটু আগে যে নিয়মটা দেখাইলাম ওই নিয়মে কিন্তু আমরা বিক্রিয়ার হারটা নির্ণয় করতে পারবো না। সেক্ষেত্রে আমাকে বিক্রিয়ার হার নির্ণয় করতে গেলে এখানে একটা আমাদের হার ধ্রুবকের সমীকরণে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা সমীকরণটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব? যেমন দেখো এর সামনে কত আছে 2, আমি কিন্তু খুব সহজভাবে তোমাদের জিনিসটা বুঝিয়ে দিচ্ছি কিভাবে আমরা করতে পারি। এর সামনে কত আছে, ঘাত আছে 2, তাহলে আমাদের এখানে হচ্ছে কি 1/2, মানে সামনে যেটা থাকবে সেটা আমাদের কি করতে হবে, এখানে ভগ্নাংশে নিয়ে আসতে হবে। আচ্ছা 1/2 এখানে মাইনাস দিতে হবে, তার কারণটা বিক্রিয়কের ক্ষেত্রে মাইনাস, উৎপাদের ক্ষেত্রে প্লাস। ওকে, তাহলে dA/dt ইকুয়াল, এখানে আমাদের উৎপাদের সামনে 3 আছে, 1/3 dB/dt ইকুয়াল, এখানে কিছুই নাই, এর সামনে কোনো ঘাত নেই বা কোনো মূল সংখ্যা নেই, সেহেতু আমাদের এখানে কিছু ইউজ করা যাবে না। সো এখানে dC/dt। এইভাবে আমি যে সমীকরণটা বের করলাম, আচ্ছা এই সমীকরণটা ইউজ করে আমাকে কি করতে হবে, তখন বিক্রিয়ার কিন্তু হার ধ্রুবকগুলো আমাকে বের করতে হবে। আচ্ছা তখন কিন্তু আমাদের আগের সূত্র খাটবে না, তার কারণ আমি কিন্তু একটু আগে বললাম যে যদি বিক্রিয়ক এবং উৎপাদ এই দুইটার যদি মোল সংখ্যা যদি সমান না থাকে, বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে মোল সংখ্যা যদি সমান না থাকে তাহলে কিন্তু আমাদের
এইটা দুইটা কিন্তু সমান হবে না, এই দুইটা কিন্তু কখনোই সমান হবে না। তখন আমি এইটা উৎপাদের আমি রেট লিখতে পারি আর ইকুয়াল মাইনাস হাফ ডিএ ডিভাইডেড বাই ডিটি, মানে এই পরিমাণ হারে সে কি হবে, ক্ষয়প্রাপ্ত হবে। ওকে, আচ্ছা এইটা আমাদের কি পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হবে, বিটা, তাহলে এইটার বৃদ্ধি এটা কিন্তু এর জন্য, মানে আর কতটা, এর কতটা ক্ষয় হচ্ছে আমরা সেটা লিখলাম। এখন বি কতটা বৃদ্ধি পাবে সেটা হচ্ছে কি 1 ডিভাইডেড বাই 3 ডিবি ডিভাইডেড ডিটি। কথাটা কি ক্লিয়ার? আমি আবার বলতেছি যে যদি দেখা যাচ্ছে যে বিক্রিয়ক এবং উৎপাদের প্রতি মোল সংখ্যার সমান হচ্ছে না, যেমন দেখো 2 মোল থেকে এখানে 2 মোল বিক্রিয়া করছে কিন্তু উৎপাদ তৈরি করছে 3 মোল, এখানে আবার আরেকটা তৈরি করছে 1 মোল, এদের মধ্যে কিন্তু কোনো সমান নাই, এটা কিন্তু সমান না। যখন সমান হবে না তখন আমাকে এই যে বিক্রিয়ার হার ধ্রুবকের সূত্রটা আমাকে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। তখন বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ হিসেবে আমি লিখতে পারি যে এই সামনে যে ঘাতগুলো থাকবে এই ঘাতগুলো আমাকে ভগ্নাংশে লিখতে হবে। তো এখানে 1 ডিভাইডেড বাই 2 ডিএ ডিভাইডেড বাই ডিটি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 3 ডিবি ডিভাইডেড ডিটি ইকুয়াল টু, যেহেতু এর সামনে কোনো ঘাত নাই সেহেতু ওটা ওরকমই থাকবে ডিসি ডিভাইডেড বাই ডিটি। এর আগের গুলা দেখো আমাদের ওখানে কিন্তু আমাদের ডিরেক্ট বিক্রিয়ার কথা উল্লেখ করা ছিল না, শুধু বলা ছিল যে একটি বিক্রিয়া করলো, এত ঘনমাত্রা ছিল, এত ঘনমাত্রায় পরিণত হলো এবং মাঝখানে সময় এতটা কিল করলো, তাহলে আমাদের এখানে বিক্রিয়ার হার কত। সেক্ষেত্রে আমরা সরাসরি কিন্তু এই যে ঘনমাত্রাটা থেকে সময়টা ভাগ করলেই আমাদের কিন্তু মানটা চলে আসছে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমাদের ওটা পসিবল না। এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, যেহেতু এই দুটো সমান না সেহেতু এই যে বিক্রিয়কের বিয়োজন হার বা বিক্রিয়ক কতটুকু ক্ষয় হচ্ছে সেই হারটা এবং উৎপাদ কতটুকু উৎপন্ন হচ্ছে সেই হারটা কিন্তু আমাদের সমান হবে না। সেক্ষেত্রে আমাকে কি করে নিতে হবে, এইটাকে আমাদের হার ধ্রুবকের সমীকরণে আমাকে নিয়ে আসতে হবে। আচ্ছা, হার ধ্রুবকের সমীকরণে নিয়ে আসবো তখন এখানে আমি এইটা ক্ষয় হওয়া বা এইটা বিক্রিয়কটা আমাদের কতটুকু উৎপাদ তৈরি করতেছে বা বিক্রিয়কের ক্ষয়প্রাপ্ত হওয়ার হারটা হবে আমাদের 1 ডিভাইড বাই 2, এখানে মাইনাস চিহ্ন নিয়েছি তার কারণে আমি আর বারবার বলতেছি যে বিক্রিয়কটা ক্ষয় হবে এবং উৎপাদটা কি করবে, তৈরি করবে। তার মানে আমাদের মাইনাস হাফ ডিএ ডিভাইড বাই ডিটি, এখানে মাইনাস এই সামনে যেটা থাকবে সেটা আমাদের ঘাতে নিয়ে আসতে হবে। তাহলে এইটুকু হচ্ছে আমাদের এটা ক্ষয় হওয়ার পরিমাণ, এইটা হচ্ছে আমাদের বিটা তৈরি হওয়ার পরিমাণ, এইটা হচ্ছে আমাদের সি যেটা আছে সেটা তৈরি হওয়ার পরিমাণ। ওকে, আচ্ছা এই টাইপের একটা অঙ্ক যদি আমাদের আসে, যেমন দেখো একটি বিক্রিয়ার, ওকে আমি অঙ্কটা লিখে দিচ্ছি, এই টাইপের যদি অঙ্ক যদি আমাদের আসে, ওকে আচ্ছা এই টাইপের অঙ্কটা আমাদের কিভাবে আসবে, যে আচ্ছা আমি একটা তোমাদের দিয়ে দিচ্ছি, যেমন NH3, যেমন আমাদের N2 প্লাস 3H2 এই দুটো বিক্রিয়া করে 2NH3 তৈরি করলো। 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া গ্যাস তৈরি করলো। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে যদি এখান থেকে আমি যদি এখানে প্রশ্ন করি যে অ্যামোনিয়া এর উৎপাদন হার 1.6 গুণন 10⁻⁻4 হয়, এখানে দেওয়া আছে 1.6 গুণন 10⁻⁻4 হয়, তবে হাইড্রোজেনের বিয়োজন হার কত? দেখো অ্যামোনিয়ার উৎপাদন হার 1.6 গুণন 10⁻⁻4, তবে হাইড্রোজেনের বিয়োজন হারটা কত? মানে আমাদের অ্যামোনিয়ার যে উৎপাদন হচ্ছে সেটার হার হচ্ছে 1.6 গুণন 10⁻⁻4। এইটা যদি হয় তাহলে এখানে আমাদের হাইড্রোজেন যেটা আছে, মানে অ্যামোনিয়া যেটা তৈরি করছে সেটা এত, তাহলে আমাদের হাইড্রোজেন যেটা আছে সেটার বিয়োজন হার কত হবে? ওকে, মানে আমাদের শুধু হাইড্রোজেন থেকে বের করতে বলছে। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, প্রথমে এই যে সম্পূর্ণ বিক্রিয়াটা আছে এই বিক্রিয়াটার বিয়োজন ধ্রুবকের সূত্রটা আমাকে বের করতে হবে। সূত্রটা কি, নাইট্রোজেনের সামনে আমাদের কিছু নাই, এর কোনো ঘাত নাই, সেহেতু এখানে লিখতে হবে ডি ইনটু ডিভাইডেড ডিটি, এখানে মাইনাস চিহ্ন ইউজ করতে হবে, ইকুয়াল 1 ডিভাইডেড 3 DH2
divided dt, okay, equal 1 divided by 2 dNH3 divided dt। আমাকে কি বলছে যে হাইড্রোজেন কতটুকু পরিমাণ আমাদের কি হবে, হাইড্রোজেন বিয়োজন হবে, মানে হাইড্রোজেন কতটুকু বিক্রিয়া করবে, এটা তৈরি করতে গিয়ে কতটুকু হাইড্রোজেন আমাদের বিক্রিয়া করবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এইটার টোটালটা মান হচ্ছে 1.6 × 10⁻⁴, মানে এখানে হিয়ার dNH3 ডিভাইডেড dt, এটার মান হচ্ছে 1.6 × 10⁻⁴, মানে এটা আমাদের উৎপন্ন হয়, ওকে, এটা আমাদের উৎপন্ন হয় সেই dNH3 এবং dt এর মান 1.6 × 10⁻⁴। আচ্ছা, তাহলে আমার কথা হচ্ছে হাইড্রোজেন আমাদের কতটুকু ইউজ হবে, এখানে কিন্তু আমাদের নাইট্রোজেনের কোনো কথা বলা হয়নি। যদি নাইট্রোজেনটা বলা হইতো তাহলে কিন্তু নাইট্রোজেনটা দিয়ে আমি করতাম। তাহলে কি করতে হবে, আমাকে এই অংশটা এবং এই অংশটা দিয়ে আমাদের অঙ্কটা কমপ্লিট করতে হবে। তাহলে এই অংশ থেকে আমরা কি পাইলাম যে -1/3 dH2 ডিভাইডেড dt ইকুয়াল হাফ, এইটার মান কিন্তু আমরা কিন্তু পাইছি, এটার মান কত আছে 1.6 গুণন 1.6 গুণন 10⁻⁴। ওকে, আচ্ছা, এখন এই যে 1/3 টা কিন্তু আমাকে ওই পাশে কি করতে হবে, পার করে দিতে হবে। তাহলে dH2 ডিভাইডেড বাই dt ইকুয়াল 3 টা ওই পাশে চলে গেলে এখানে মাইনাস চিহ্নটা দিতে হবে, যেহেতু আমাদের এটা বিক্রিয়ক, বিক্রিয়কের সামনে মাইনাস থাকে। এখানে 3 ডিভাইডেড বাই 2 গুণন 1.6 গুণন 10⁻⁴। ওকে, এইটা করলে পরে আমাকে এখানে হাইড্রোজেন কতটুকু হারে এখান থেকে আমাদের চলে যাচ্ছে, বা হাইড্রোজেন কতটুকু ক্ষয় হচ্ছে, বা হাইড্রোজেন আমাদের কতটুকু এখান থেকে বিক্রিয়া করতেছে, সেই পরিমাণটা আমি বের করতে পারবো। মানে আমাদের 1.6 গুণন 10⁻⁴ এখানে মোল পার লিটার, সরি এখানে মোল পার লিটার, মোল পার লিটার। আচ্ছা, এত পরিমাণ যদি যায় তাহলে আমার কতটুকু এখানে হচ্ছে আমাদের বিক্রিয়াটা তৈরি করবে, সেটা কিন্তু আমি এই সমীকরণে, এই যে হার্টজবার্গের সমীকরণ দিয়ে কিন্তু আমি এটা বের করতে পারি। ওকে, এটা কিন্তু তত একটা কঠিন জিনিস না, জাস্ট একটু সিম্পল একটু আমাদের থিঙ্ক করলেই হয়ে যাচ্ছে। যে আমাদের এখানে কিন্তু আমি বারবার করে বলতেছি, যদি আমাদের বিক্রিয়ক এবং উৎপাদ এই দুটার যদি মূল সংখ্যা যদি সমান থাকে, বা আমাদের ওখানে যদি কোনো কিছু বলে দেওয়া যদি না থাকে, তাহলে আমি সরাসরি ঘনমাত্রার পরিবর্তনকে সময়ের পার্থক্য দিয়ে ভাগ দিলে আমাদের যে কোনো বিক্রিয়ার হারধ্রুবকের সমীকরণ বের হয়ে যাবে। আচ্ছা, যদি আমাদের যদি ওইটা যদি না থাকে, তাহলে আমাদের এখানে যদি বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণ যদি সমান যদি না থাকে, এটা যদি সমান না হয়, মোল সংখ্যা যদি সমান না থাকে, তাহলে এটাকে আমি হারধ্রুবকের সমীকরণ নিয়ে তারপরে আমি জিনিসগুলো আমি বের করতে পারবো। কথাটা কি ক্লিয়ার? এটা কি বোঝা যাচ্ছে যে কিভাবে আমরা বিক্রিয়ার হারধ্রুবকের সমীকরণটা বের করতে পারি? বিক্রিয়ার হারধ্রুবকের সমীকরণ অবশ্যই এইরকম যদি অসম থাকে, তাহলে অবশ্যই এই সমীকরণের মাধ্যমে আমাকে ওইটা অ্যান্সারটা বের করতে হবে। ওকে, তাহলে এখন তোমাদের যদি আরো যদি কারো প্রবলেম থাকে, এই বিষয়ে যদি আরো কোনো প্রবলেম থাকে বা জানার থাকে, তাহলে তোমরা কমেন্টস বক্সে লিখতে পারো, আমি তোমাদের ওটা সলভ করে দেবো। ওকে, আমাদের বিক্রিয়ার হার নির্ণয়ের যে অঙ্কগুলো ছিল সেগুলো তোমরা করতে পারো, যদি কারো কোনো প্রবলেম থাকে আমি এটা সলভ করে দেবো, কোনো সমস্যা নেই। এখন আরেকটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে গড় বিক্রিয়ার হার ধ্রুবক। গড় বিক্রিয়ার হার ধ্রুবকটা আমরা কিভাবে বের করতে পারি? এটা তো বিক্রিয়ার হার ধ্রুবক বা হার চলে গেল, এখন গড় বিক্রিয়ার হার ধ্রুবকটা আমরা কিভাবে বের করতে পারি? তো গড় বিক্রিয়ার হার ধ্রুবকটা খুবই সোজা। ধরে নাও যে একটি বিক্রিয়াতে, ধরে নাও একটি বিক্রিয়াতে এ এবং বি দুইটা আমাদের বিক্রিয়ক, যথাক্রমে 0.2 ও 0.2 মোলার এবং যথাক্রমে 0.2 মোলার, দুইটি 0.2 মোলার করে আছে।
এবং বিক্রিয়ার গতি বা বিক্রিয়ায় যে প্রোডাক্টটা তৈরি করতেছে বিক্রিয়ার গতি যেটা আছে বা বিক্রিয়ার হারই দিয়ে দেই। বিক্রিয়ার হার 1.4 গুণন 10⁻³ ওকে, এটা দেওয়া আছে মোল পার লিটার পার সেকেন্ড। ওকে, এখন এইটা জিনিসটা দেওয়া আছে, তাহলে বিক্রিয়ার গড় হার ধ্রুবক কত? এটা কিছুটা একটু সামান্য, এটা যারা হচ্ছে তোমার হচ্ছে যারা প্রিপারেশন নিচ্ছ, যারা অ্যাপ্লিকেন্ট আছে তাদের জন্য এরকম একটা অঙ্ক দিতে পারে যে একটি বিক্রিয়া দুইজন বিক্রিয়ক তাদের আছে 0.2 মোলার করে আছে এবং কি হলো বিক্রিয়ার হার দেওয়া আছে 1.4 গুণন 10⁻³ মোল পার লিটার পার সেকেন্ড। তাহলে বিক্রিয়ার গড় হার ধ্রুবকটা কত? আচ্ছা, এটা যদি আমি বের করতে চাই, এটা সাধারণত অ্যাপ্লিকেন্ট তাদের জন্য এটা ইম্পর্টেন্ট, তাদের জন্য আসতে পারে। তো এইটা যদি আমি করতে চাই তখন আমাকে কি করতে হবে? এখন এটা প্রাথমিক অবস্থায় আছে 0.2 মোলার, বিটা আমাদের প্রাথমিক অবস্থায় আছে 0.2 মোলার, তার কারণ দুইটি আমরা 0.2 মোলার করে নিছি। ওকে, আচ্ছা, তাহলে বিক্রিয়ার হার ধ্রুবক মানে বিক্রিয়ার গতি সেটা হচ্ছে কত? dc/dt মাইনাস dc/dt হচ্ছে 1.4 গুণন 10⁻³ এখানে কে হচ্ছে আমাদের হট বেগ ধ্রুবক বা হার ধ্রুবক আমরা যাকে বলি কে, এটা হচ্ছে আমাদের বেগ ধ্রুবক বা হার ধ্রুবক। আচ্ছা, এইটা আমাকে কি করতে হবে? বের করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে মাইনাস dc/dt ইকুয়াল মাইনাস dc/dt ইকুয়াল k ইন্টু এর প্রাথমিক ঘনমাত্রা, এটা 0, সরি এটা 0, বি এর প্রাথমিক ঘনমাত্রা। ওকে, তাহলে আমাদের কি হচ্ছে? তাহলে কে ইকুয়ালটা আমরা লিখতে পারি মাইনাস dc/dt ডিভাইডেড এর প্রাথমিক ঘনমাত্রা ইন্টু বি এর প্রাথমিক ঘনমাত্রা। ওকে, তাহলে dc/dt এর মান আমাদের কিন্তু দেওয়া আছে মাইনাস, এটা কিন্তু টোটালটা মাইনাস, যেহেতু বিক্রিয়ার হার বিক্রিয়ক থেকে আমরা দেখতেছি। আমি বারবার বলে দিচ্ছি বিক্রিয়কের ক্ষেত্রে আমাদের হার ধ্রুবক হবে সবসময় মাইনাস ইউজ করবো আমরা, তার কারণ বিক্রিয়কটা আমাদের ক্ষয়প্রাপ্ত হয়, উৎপাদগুলো আমাদের কি হয়? বৃদ্ধি পায়। সেই ক্ষেত্রে সবসময় আমরা এখানে মাইনাস কথাটা মাইনাস চিহ্নটা ইউজ করবো যেহেতু এটা ক্ষয় হচ্ছে। ওকে, এখানে আমাদের মান দেওয়া আছে 1.4 গুণন 10⁻³ ডিভাইডেড 0.2 গুণন 0.2। এটা যদি করি তাহলে বিক্রিয়ার গড় হার ধ্রুবকটা আমাদের বের হয়ে যাবে। এই বিক্রিয়াটার যে গড় হার ধ্রুবক মানটা আছে এই মানটা কিন্তু আমাদের তখন ইজিলি আমরা এখান থেকে বের করতে পারবো। তো আমাদের সূত্রটা কি? যে বিক্রিয়ার গতি ইকুয়াল গড় হার ধ্রুবক প্রাথমিক ঘনমাত্রা, দুইটা বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রা, এইটা দিয়ে আমরা সুন্দর করে সূত্রটা তোমরা লিখতে পারো। যারা অ্যাপ্লিকেন্ট আছে তাদের জন্য এই টাইপের অঙ্ক থাকতে পারে, বিভিন্ন এতে আসে এই টাইপের, ইউনিভার্সিটিতে এই টাইপের অঙ্কগুলো যে গড় হার ধ্রুবক কত, এটা একটু আলাদা টাইপের অঙ্ক। তো সেক্ষেত্রে তোমরা এটা কিন্তু বের করতে পারো। ওকে, এখন আসলে বিক্রিয়ার হারের উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব। ওকে, বিক্রিয়ার হার যে আছে মানে বিক্রিয়া যে আমাদের হচ্ছে, বিক্রিয়ার হারের উপর বিভিন্ন নিয়ামকের প্রভাবগুলো কি কি? যেমন বিক্রিয়া যে সংঘটিত হয় এই বিক্রিয়া হারের উপর তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, এমনকি দেখা যাচ্ছে লাইটেরও প্রভাব থাকে। যেমন আমাদের যে বিক্রিয়া হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, এখানে কিন্তু সূর্যের আলো ছাড়া কিন্তু কোনো বিক্রিয়া হয় না, ওখানে কিন্তু বিক্রিয়া হতে গেলে সূর্যের আলোর প্রয়োজনীয়তা আছে এবং ওই লাইটটার কারণে কিন্তু বিক্রিয়া গতিটা কিন্তু আমাদের ত্বরান্বিত হয়। তো বিক্রিয়ার হারের উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব বলতে বোঝাচ্ছে এই তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা এগুলোরই কিন্তু প্রভাব। যেমন তাপমাত্রা বৃদ্ধি পেলে বিক্রিয়ার গতি বৃদ্ধি পায়। আচ্ছা, তাপমাত্রা বৃদ্ধি পেলে বিক্রিয়ার গতিগুলো কেন বৃদ্ধি পাচ্ছে? তাপমাত্রা যখন বৃদ্ধি পায় তখন পদার্থের কণাগুলোর গতিটা বৃদ্ধি পায় এবং যখন গতি বৃদ্ধি পায় তখন তাদের মধ্যে সংঘর্ষ বাড়ে। আচ্ছা, বিক্রিয়কগুলো যখন সংঘর্ষ, একটা আরেকটার সাথে কণাগুলোর সংঘর্ষ ঘটবে তখন কি হবে? তাদের মধ্যে যুক্ত হওয়ার ক্ষমতা বাড়বে, অথবা তারা কি করবে? তত তাড়াতাড়ি তারা কি করবে? নতুন উৎপাদ তৈরি করবে।
এখন সংঘর্ষের পরিমাণ যত বৃদ্ধি পাবে তত আমাদের উৎপাদের হার তত বৃদ্ধি পাবে। তো এখন তার আগে আমাকে জানতে হবে যে বিক্রিয়ার দিক। আচ্ছা, বিক্রিয়ার হার যা মানে আমরা শেষ করার পর বিক্রিয়ার দিকটা আমরা দেখি, তারপরে আমরা নিয়মিকের প্রভাবগুলো আলোচনা করব। তো বিক্রিয়ার দিক হচ্ছে কয়টা? দুইটা। একটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া আর একটা হচ্ছে কি উভমুখী বিক্রিয়া। আচ্ছা, বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে বিক্রিয়া দুইটা। বিক্রিয়ার দিক, আচ্ছা, বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে বিক্রিয়া দুইটা। একটা হচ্ছে সম্মুখমুখী, যাকে আমরা একমুখী বলি। ওকে, সম্মুখমুখী বা একমুখী আর একটা হচ্ছে আমাদের উভমুখী। সম্মুখমুখী বিক্রিয়া কোনটা? যেটা শুধু সামনের দিকেই যায় আর শুধুমাত্র বিক্রিয়ক থেকে আমাদের উৎপাদই তৈরি হয়। আর উভমুখী কোনটা? যেটা বিক্রিয়ক থেকে উৎপাদ এবং উৎপাদ থেকে বিক্রিয়ক দুইটাই তৈরি করতে পারে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে সম্মুখমুখী বিক্রিয়াগুলো চেনার উপায় কি কি? যে এটা সম্মুখমুখী বিক্রিয়া এবং বা পশ্চাৎমুখী বিক্রিয়া। তো সম্মুখমুখী বিক্রিয়া সাধারণত ধরতে গেলে পৃথিবীতে সম্মুখমুখী বিক্রিয়া বলতে যে এরকম একমুখী বিক্রিয়া বলতে কোন সব বিক্রিয়া ধরতে গেলে উভমুখী। একমুখী বিক্রিয়া বলতে তেমন কোনো বিক্রিয়া নেই, সকল বিক্রিয়াই উভমুখী বিক্রিয়া। তার কারণ হচ্ছে কি, তোমাদের একটা ছোট্ট একটা জিনিস দেখাই, যে যদি বিক্রিয়া দেখি, যে আমি যে বললাম যে সকল বিক্রিয়া সাধারণত উভমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া সাধারণত আমাদের কল্পনা মাত্র যে একমুখী বিক্রিয়াটা একমুখী ভাবে আছে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে সকল বিক্রিয়া কিন্তু আমাদের উভমুখী বিক্রিয়া। আচ্ছা, উভমুখী বিক্রিয়া কিভাবে হলো? যেমন দেখো, এ প্লাস বি এই দুটো বিক্রিয়া করে সি প্লাস ডি আমাদের উৎপাদ তৈরি করলো। ওকে, তাহলে আমরা এখন লিখতে পারি ঘনমাত্রার সাপেক্ষে সাম্যদ্রব্য যেটা আছে কেসি ইকুয়াল টু লিখতে পারি সি ডি ডিভাইডেড এ বি। আচ্ছা, এখন আমি যদি বলি যে বিক্রিয়াটা শুধুমাত্র উৎপাদই তৈরি করবে, পিছনের দিকে আর আসবে না, তাই না? তাহলে একসময় দেখা যাবে কি যে এইটা সরাসরি কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। এটা সরাসরি আমাদের কি হয়ে যাচ্ছে? জিরো। তাহলে সি ডি জিরো সমান সমান ইনফিনিটি, অসীম। এটা তো পসিবল না, এটা তো কেসির মান কখনো অসীম হইতে পারে না। এটা যে মানটা আসতেছে সে মানটা অসীম মান আসতেছে, অসীমটা তো কখনো পসিবল না। সেহেতু আমরা ধরতে পারি যে পৃথিবীতে যা বিক্রিয়াগুলো আছে সব কিছুই উভমুখী বিক্রিয়া। ওকে, দেখো, সরি একটু টেকনিক্যাল প্রবলেম, নেট প্রবলেম করতেছে। তো এটা কিন্তু আমাদের পসিবল না, এটা যেটা হচ্ছে সেটা কিন্তু পসিবল না। তো আমরা বলতে পারি যে উভমুখী বিক্রিয়া বলতে সকল বিক্রিয়া উভমুখী বিক্রিয়া, একমুখী বিক্রিয়া বলতে কিছু নাই। তারপরে আমরা কিছু কিছু বিক্রিয়া একমুখী ধরতে পারি। যেমন দেখো, ক্যালসিয়াম কার্বনেট, এই ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা তাপ দিই তাহলে এখান থেকে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। আচ্ছা, এখন যদি এই বিক্রিয়াটা খোলা পাত্রে, কোনো খোলা একটা পাত্রে যদি ঘটানো হয় তাহলে কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু আমাদের উড়ে যাচ্ছে না? যখনই কার্বন ডাইঅক্সাইডটা উড়ে যাবে তখন কিন্তু আর বিক্রিয়াটা আমাদের এই যে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করার জন্য যে কার্বন ডাইঅক্সাইডটা প্রয়োজন সেটা কিন্তু পাচ্ছে না। তো আমি তখন কিন্তু ধরে নিতেই পারি যে বিক্রিয়াটা আমাদের একমুখী। তার মানে এইটা উৎপাদন করার জন্য প্রয়োজনীয় পরিমাণ কার্বন ডাইঅক্সাইড কিন্তু আর এখানে নাই। সো এই বিক্রিয়া থেকে আর কিন্তু প্রয়োজনীয় ক্যালসিয়াম কার্বনটা কিন্তু আমরা পাবো না। সো বিক্রিয়ার শুধুমাত্র কিন্তু এখানে আমাদের ক্যালসিয়াম অক্সাইডটা কিন্তু দিয়ে যাবে। ক্যালসিয়াম কার্বন ডাইঅক্সাইড যেহেতু আমাদের উড়ে যাচ্ছে, যেহেতু প্রকৃতিতে মুক্ত হয়ে যাচ্ছে, সেহেতু কিন্তু বিক্রিয়াটা আমাদের কি হলো? একমুখী হয়ে গেল। আচ্ছা, আর একটা দেখো, সোডিয়াম নাইট্রেট প্লাস সিলভার ক্লোরাইড। আচ্ছা, এরা যদি
সোডিয়াম ক্লোরাইডটাই দিয়ে দিই, সোডিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট। ওকে, সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট যদি বিক্রিয়া করে তাহলে এখান থেকে কিন্তু আমাদের যেটা উৎপাদ তৈরি হবে সেটা হচ্ছে সোডিয়াম নাইট্রেট প্লাস সিলভার ক্লোরাইড। এখন এই সিলভার ক্লোরাইড যেটা আছে, এই সিলভার ক্লোরাইডটা কিন্তু আমাদের পানির সাথে কিন্তু মিশে না, এটা পানির নিচে কিন্তু অর্ধেকৃত আকারে জমা হয়ে থাকে। তার মানে এটা কিন্তু একটা এমন একটা পদার্থ যেটা পানিতে দ্রবীভূত হয় না। তো দেখা যাচ্ছে যে এই সিলভার ক্লোরাইডটা পানির মধ্যে কি হচ্ছে, আমাদের অর্ধেকৃত হয়ে নিচে পড়ে থাকতেছে। তো এখানে যে থাকতেছে সেটা হচ্ছে শুধুমাত্র সিলভার নাইট্রেট। তো সিলভার নাইট্রেট কিন্তু পরবর্তীতে ইচ্ছা করলেও কিন্তু আর এই জিনিসটাতে পিছনের দিকে ব্যাক করতে পারবে না। তার কারণ কি, একে সঙ্গ দিয়ে বিক্রিয়া করার মতো কিন্তু আমাদের সিলভার ক্লোরাইডের এখানে উপস্থিত নাই। তাহলে দেখো আমি একটা জিনিস দেখো, এখানে সম্মুখী আমাকে একমুখী বিক্রিয়াগুলো কিভাবে আমাদের সংগঠিত হতে হবে তার কিছু শর্ত আছে। বিশেষ শর্তাধীনে শুধুমাত্র বিক্রিয়াগুলো আমাদের কি করতেছে, একমুখীর মতো আচরণ করতেছে। এরা কিন্তু একমুখী বিক্রিয়া না, এরা কিন্তু আমি বলছি যে পৃথিবীতে একমুখী বিক্রিয়া বলতে তেমন কোনো বিক্রিয়া নাই, কিন্তু তারপরে কিছু বিশেষ শর্তাধীনে এই যে বিক্রিয়াগুলো কিন্তু আমাদের একমুখী বিক্রিয়ার মতো আচরণ করে, তার বিশেষ শর্তাধীনে। যেমন দেখো প্রথমটা শর্ত ছিল কি, এই পাত্রটা খোলা থাকতে হবে, যার ফলে কার্বন ডাইঅক্সাইডটা উড়ে যাবে এবং এই ক্যালসিয়াম অক্সাইডটা আমাদের ওখানে পড়ে থাকবে, যার ফলে বিক্রিয়াটা আমাদের একমুখীর মতো হয়ে যাবে। আচ্ছা, দ্বিতীয় শর্ত হচ্ছে কি, এমন একটা আমাদের উৎপাদ তৈরি করতে হবে যেন যে উৎপাদটা আমাদের ওখানে কি হবে, নিচে তলানি আকারে বা অর্ধক্ষেপ আকারে নিচে জমা পড়ে থাকবে, যেটা পরবর্তীতে বিক্রিয়ার উপযুক্ত নয়। তো এইরকম যদি আমরা তৈরি করে নিতে পারি তাহলে এই সকল শর্তাধীনে এই একমুখী উভমুখী বিক্রিয়াগুলো একমুখীর মতো কি করতেছে, আচরণ করতেছে। আচ্ছা, এখন আসো আমাদের যেটা মেইন টপিক সেটা হচ্ছে আরহেনিয়াস এর সমীকরণ। আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে কি আরহেনিয়াস এর সমীকরণ। আচ্ছা, আরহেনিয়াস এর সমীকরণটা কি? আচ্ছা, এখন ওই যে বিভিন্ন বিক্রিয়ার উপর যে বিভিন্ন নিয়ামকের যে প্রভাবগুলো আছে, যেমন তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, এই যে নিয়ামকের যে প্রভাবগুলো আছে, এই নিয়ামকের প্রভাবগুলোর সাথে মানে বিক্রিয়ার হার ধ্রুবকের সাথে বা বিক্রিয়া হারের সাথে বিভিন্ন বিজ্ঞানী কি করছে, তাপমাত্রার একটা সম্পর্ক খুঁজে বের করার চেষ্টা করছে। মানে টির সাথে কে এর একটা সম্পর্ক বের করার চেষ্টা করছে তারা। এই টি এর সাথে একটা কে এর একটা কি করছে, তারা সম্পর্ক বের করার চেষ্টা করছে। আচ্ছা, এই টি এর সাথে কে এর সম্পর্কটা বের করার জন্য অনেক বিক্রিয়া অনেক ধরনের আমাদের এখানে তারা কি করছে, অনেক মতবাদ দিয়ে দিচ্ছে বা অনেক পরীক্ষা নিরীক্ষা করছে, কিন্তু তার মধ্যে বিজ্ঞানী আরহেনিয়াস আচ্ছা, বিজ্ঞানী আরহেনিয়াস কি করছেন, ইনি ভ্যালডহফের সূত্র প্রয়োগ করে বা ভ্যালডহফের সূত্রের সাহায্যে এই বিক্রিয়ার হার ধ্রুবকের সাথে তাপমাত্রার একটা সম্পর্ক উনি বের করে দিয়েছে। আমি আগেই বলছি যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার গতি বৃদ্ধি পায়। আমি যে বিক্রিয়াতে তাপের বৃদ্ধি ঘটাই তাহলে বিক্রিয়ার গতি বৃদ্ধি পাবে, বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে। তার কারণ বিক্রিয়ার হারটা কিভাবে বৃদ্ধি পাচ্ছে, যখন আমি বিক্রিয়ার তাপটা বৃদ্ধি করব, কোনো বিক্রিয়া যখন তাপ বৃদ্ধি করব তখন অণুগুলোর কি হবে, যে গতিটা বৃদ্ধি পাবে, তাদের ছোটাছুটিটা বৃদ্ধি পাবে, তাদের সংঘর্ষটা বৃদ্ধি পাবে এবং তাদের মধ্যে যে সংঘর্ষটা যখন বৃদ্ধি পাবে তখন তাদের উৎপাদ তৈরি করার প্রবণতাটা বাড়বে। তো যখনই আমাদের উৎপাদ তৈরি হবে তখন বিক্রিয়ার গতি বৃদ্ধি পাবে। এখন তাপের সাথে এই সম্পর্ক নির্ণয়ের জন্য প্রথমে বিজ্ঞানী আরহেনিয়াস কি করছে, ভ্যালডহফের সমীকরণটা কাজে লাগাইছে। বিজ্ঞানী ভ্যালডহফের সমীকরণ কাজে লাগিয়ে তিনি কি করছে, বিক্রিয়ার হারের একটা মোটামুটি একটা সমীকরণ তিনি বের করে দিয়েছেন। সমীকরণটা কি, যে তিনি বলছেন যে বিক্রিয়ার হার সমানুপাতিক বিক্রিয়ার হারটা সমানুপাতিক ই মাইনাস ই এ ডিভাইডেড বাই আর। বিক্রিয়ার হারটা কিসের সমানুপাতিক, ই এ ডিভাইডেড বাই আর টি। আচ্ছা, ইর উপরে আছে এটা ই এ মাইনাস আর টি। এখানে ই এ হচ্ছে আমাদের সক্রিয়ণ শক্তি, ই হচ্ছে সক্রিয়ণ শক্তি, আর হচ্ছে আমাদের মোলার গ্যাস ধ্রুবক, টি হচ্ছে আমাদের তাপমাত্রা। ওকে, এখানে আর হচ্ছে আমাদের বিক্রিয়ার হার। আর একটা তিনি প্রমাণ করছেন কি, যে বিক্রিয়ার হার আর ইকুয়াল এন আর সমানুপাতিক এন। এখানে এন হচ্ছে সংঘর্ষ সংখ্যা, সংঘর্ষ বলতে কণাগুলোর মধ্যে সংঘর্ষ সংখ্যা। ওকে, তিনি কি বলছেন, তিনি প্রথমে দেখাচ্ছেন বিক্রিয়ার আর সমানুপাতিক
মাইনাস ইএ ডিভাইডেড বাই আরটি। ইএটা হচ্ছে আমাদের সক্রিয়ণ শক্তি, আর হচ্ছে আমাদের আর সমানুপাতিক এন, এন হচ্ছে সংঘর্ষ সংখ্যা। এই যে সক্রিয়ণ শক্তি, এই সক্রিয়ণ শক্তিটা আমাদের বুঝতে হবে। সক্রিয়ণ শক্তিটা কি? কোন বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বলতে কি বোঝায়? ওকে, আচ্ছা, একটা বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বলতে বোঝায় কি বিক্রিয়াটার বাধা। বাধা বলতে কি, যে একটা বিক্রিয়া যখন সংঘটিত হতে চায় বা বিক্রিয়া যখন উৎপাদ তৈরি করে, তখন তাকে কি করতে হয়? একটা বাধা চূড়া অতিক্রম করতে হয়। যেমন এ প্লাস বি, এই দুটো যদি বিক্রিয়া করে, তাহলে কি করবে? তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি অর্জন করতে হবে। শক্তিটা অর্জন করার পরে তারা যে নতুন একটা উৎপাদ তৈরি করবে সি প্লাস ডি। তার মানে কি হচ্ছে, সি প্লাস ডি যে উৎপাদটা তৈরি হবে, এটা কিন্তু এমনিতে হবে না। এই দুটার মধ্যে যুক্ত হয়ে বিক্রিয়া সংঘটিত হওয়ার পরে তাদের কিন্তু একটা সি প্লাস ডি উৎপাদ তৈরি করতে হবে। দেখো, তার মানে তাদেরকে একটা এরকম একটা বাধা, এরকম একটা চূড়া, পাহাড় চূড়া অতিক্রম করতে হচ্ছে, এরকম বাধার চূড়া অতিক্রম করতে হচ্ছে। তার মানে এই দুটা, এই শক্তির মানটা যখন অতিক্রম করতে পারবে, তখনই শুধু এই পাশে চলে আসতে পারবে, এবং তারপরে আমরা কিন্তু নতুন উৎপাদটা পাবো। তার মানে কি হচ্ছে, যে এরা যদি বিক্রিয়া করতে চায়, বিক্রিয়া করে উৎপাদ তৈরি করতে চায়, তাহলে এই পরিমাণ একটা বাধার চূড়া অতিক্রম করতে হবে। এই যে বাধার যে চূড়াটা আছে বা শক্তির যে চূড়াটা আছে, এই চূড়াকে আমরা বলি কি সক্রিয় শক্তি। তার মানে কোনো বিক্রিয়ক বিক্রিয়াকালে ন্যূনতম যে শক্তিটা অর্জন করে বা বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি করার জন্য যে শক্তিটা এখানে অর্জন করে, সেটাই হচ্ছে আমাদের কি সক্রিয় শক্তি। ওকে, আচ্ছা, সক্রিয় শক্তিটা সাধারণত যত বেশি হবে, সক্রিয় শক্তি বেশি হলে বিক্রিয়ার হার কমে যাবে। তার কারণ কি, সক্রিয় শক্তি বেশি হলে চূড়াটা বড় হচ্ছে, তার মানে চূড়া বড় হলে পরে বেশি পরিমাণের শক্তি অর্জন করতে হবে। এত শক্তি কোনো বিক্রিয়া নাও পাওয়া যেতে পারে, বা অর্জন করতে খুব কম সংখ্যক কণায় সেটা অর্জন করতে পারবে। আর সক্রিয় শক্তির মানটা যদি কম হয়ে যায়, সক্রিয় শক্তির মান যদি কম হয়, তাহলে চূড়াটাও কম হবে। তাহলে কম পরিমাণ শক্তি অর্জন করলে পরে আমাদের কণাগুলো উৎপাদ তৈরি করতে পারবে। তার মানে কি দাঁড়াচ্ছে, যে সক্রিয় শক্তি এমন একটা জিনিস, যে একটা বিক্রিয়া সংগঠনের জন্য কণাগুলোকে, বিক্রিয়ক কণাগুলোকে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি অর্জন করতে হয়। এই শক্তি অর্জন করার জন্য, এই শক্তিটা যে অর্জন করে, এই শক্তিটা হচ্ছে আমাদের কি সক্রিয় শক্তি। তার মানে সক্রিয় শক্তি যদি অর্জন করতে পারে কোনো বিক্রিয়কগুলো, তবেই শুধুমাত্র আমাদের উৎপাদ সম্ভব। সক্রিয় শক্তি যদি না হয়, তাহলে কোনো বিক্রিয়া কিন্তু বিক্রিয়া করতে পারবে না। তার মানে কি, তাদেরকে বিক্রিয়া করে এই সিডি তৈরি করতে গেলে অবশ্যই তাদের সক্রিয় শক্তির চূড়াটা বা বাধাটা তাকে অতিক্রম করতেই হবে। এটা যদি অতিক্রম করতে না পারে, এটা যদি সে অতিক্রম না করতে পারে, তাহলে এখানে বিক্রিয়ক থেকে উৎপাদ আশা করা সম্ভব নয় বা আশা করা যায় না। ওকে, আচ্ছা, তার মানে কি হচ্ছে, যে একটা বিক্রিয়ক যখন বিক্রিয়া করবে, বিক্রিয়া করে যখন উৎপাদ তৈরি করবে, তখন একটা নির্দিষ্ট বাধা বা চূড়া অতিক্রম করতে হয়, বা অণুগুলোকে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি অর্জন করতে হয়। এই যে নির্দিষ্ট পরিমাণ যে শক্তিটা সে অর্জন করতেছে বা নির্দিষ্ট পরিমাণ শক্তি অতিক্রম করে যে উৎপাদ তৈরি করতেছে, এটা হচ্ছে আমাদের সক্রিয় শক্তি। ওকে, এখন আমি যেটা যাচ্ছি আরএনএস সমীকরণে চলে আসি। এখানে একটা জিনিস দেখো, তাহলে আমি এখন এই দুটো থেকে লিখতে পারি, এটা ধরো 1 নম্বর সমীকরণ, এটা ধরো আমাদের 2 নম্বর সমীকরণ। সমীকরণ 1 এবং 2 থেকে পাই, 1 এবং 2 হতে পাই। আচ্ছা, 1 এবং 2 থেকে কি পাচ্ছি, আর সমানুপাতিক এন ই মাইনাস ইএ ডিভাইডেড বাই আরটি। ওকে, আচ্ছা, এখন এই সমানুপাতিক চিহ্নটা আমি তুলে দেই। তাহলে আর ইকুয়াল, এখানে এক্স নেই, সমানুপাতিক একটা ধ্রুবক হিসেবে, গুণন এন ডট ই মাইনাস ই এ ডিভাইডেড বাই আর টি। এখন এই দুটাকে আমি এ লিখতে পারি, যাকে আরএনএস ধ্রুবক বলবো আমরা, তাকে কি বলবো, আরএনএস ধ্রুবক। তাহলে এ সমান সমান এক্স এন। ওকে, এই দুটাকে আমরা এ লিখতে পারি। তাহলে এখান থেকে লিখতে পারি আর ইকুয়াল এ ই ডিভাইডেড, আর সমান সমান লিখতে পারি এ ই মাইনাস ই এ ডিভাইডেড বাই আর টি। দেখো, এটা হচ্ছে আমাদের আরহেনিয়াস ধ্রুবক, এটাকে আমরা কি বলি, আরহেনিয়াস ধ্রুবক। ওকে, আমি আরেকবার আসি। বিক্রিয়ার হার, ইনি কি বলছেন, যে প্রথমে তিনি ভ্যালটভের সমীকরণ প্রয়োগ করে তিনি বলছেন বিক্রিয়ার হার সমানুপাতিক এই যে আমাদের সক্রিয় মাত্রা যেটা আছে,
ই উপরে ই এ মাইনাস আর টি, এই মানটা এসে কি বিক্রিয়ার হারের সমানুপাতিক, ভ্যালটা সমীকরণ দিয়ে প্রকাশ করলেন। আর একটা তিনি কি করলেন, যে বিক্রিয়ার হারটা হচ্ছে বিক্রিয়ার হার সমানুপাতিক এন, এখানে এন হচ্ছে সংঘর্ষ সংখ্যা, এন হচ্ছে আমাদের কি সংঘর্ষ সংখ্যা। এখন দুইটা সমীকরণ যদি আমি এক করি তাহলে দুইটা সমীকরণ থেকে আমি লিখতে পারি আর ইকুয়াল টু এই ই আর টি, মানে এই যে মানটা আছে, যে এই যে প্রথমে এন ইটা আছে সমানুপাতিক চিহ্ন তুলে ধরার জন্য আমি এক্সটা নিছি, এবং এক্স এবং এন কে আমি একত্রে একটা ধ্রুবক মান, যেটা আর ইনিয়াসে ধ্রুবক বললাম আমি, এ দ্বারা প্রকাশ করতে পারি। তো এখন এইটা হচ্ছে কি আমাদের বিক্রিয়ার হারের সমীকরণ। ওকে, আচ্ছা আরেকটা কথা, যে বিক্রিয়ার হার যেটা আছে, বিক্রিয়ার হার কিন্তু ঘনমাত্রার উপর ডিপেন্ড করে, বিক্রিয়ার হারটা ঘনমাত্রার উপর ডিপেন্ড করে, বিক্রিয়ার হার সমানুপাতিক ঘনমাত্রা। ওকে, ঘনমাত্রা যদি যত বেশি হবে বিক্রিয়ার হারও তত বেশি হবে। তো আমি এখন লিখতে পারি, ধরো এটা আমি সমীকরণ দিয়ে রাখি একটা, এটার সমীকরণ নাম্বার 3। ওকে, এটা সমীকরণ নাম্বার কত, 3। আচ্ছা, আর সমানুপাতিক সি, আচ্ছা এখান থেকে আমি লিখতে পারি আর ইকুয়াল কে সি, কে হচ্ছে আমাদের সমানুপাতিক ধ্রুবক। ওকে, এখন কথা হচ্ছে বিক্রিয়া, আমি এখান থেকে আরেকটা লিখতে পারি আর ইকুয়াল টু কে। কখন লিখতে পারি, যখন সি ইকুয়াল টু 1 মোলার হবে। যদি আমি 1 মোল দ্রবণ ইউজ করি তাহলে আর সমান সমান কে লিখতে পারি, যদি 1 মোল দ্রবণ আমি ইউজ করি তাহলে আর সমান সমান কে লিখতে পারি। তাহলে এই যে আর এর মানটা যদি আমি এই সমীকরণে ইউজ করি তাহলে আমাদের কত হচ্ছে, কে ইকুয়াল এ ই মাইনাস ই এ ডিভাইডেড বাই আর টি লিখতেই পারি। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে এই উপরেরটা মিশিয়ে দিচ্ছি, উপরের অংশটা মিশিয়ে দিই, নিচের দিকে না লিখে নিচের দিকে যদি দেখা যাচ্ছে না। সো আমার এখানে আজকে টেকনিক্যাল প্রবলেম, সব কিছু ঠিকঠাক এখনো করা হয়নি। সো আমি এখান থেকে লিখতে পারলাম কে ইকুয়াল টু এ ই মাইনাস ই এ ডিভাইডেড বাই আর টি। আচ্ছা, আমি কিন্তু এই যে সমীকরণটা কে ইকুয়াল টু পাইছি, কত ইকুয়াল টু কে ইকুয়াল টু, আমি কিন্তু একটা কথা বলছি যে তাপমাত্রার পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু আমাদের এইটা মানটা কিন্তু, আচ্ছা তার আগে আমরা ইটা এখান থেকে ভ্যানিশ করে দিই, এটা আমাদের প্রবলেম করতেছে। সো উভয় পাশে আমরা কি নেব, লন নেব। উভয় পাশে যদি লন নেই তাহলে লন কে ইকুয়াল টু লন এ মাইনাস ই এ ডিভাইডেড বাই আর টি। আচ্ছা, আমরা এই যে ইটা ওখান থেকে তুলে দিলাম। তো এখন আমি কিন্তু আগে একটা কথা বলছি যে তাপমাত্রার পরিবর্তনের ফলে কিন্তু বিক্রিয়ার বেগ ধ্রুবক বা বিক্রিয়ার হারটা পরিবর্তিত হয়। তখন তাপমাত্রা বৃদ্ধি পেলে বিক্রিয়ার হারও বৃদ্ধি পায়। তো তাপমাত্রা যখন বৃদ্ধি পাবে বা তাপমাত্রা পরিবর্তন করবো, তো কমাই দিলে বিক্রিয়ার হার কমে যাবে, তাপমাত্রা যদি বাড়াই দেই তাহলে বিক্রিয়ার হারও বৃদ্ধি পাবে। আচ্ছা, সেটা সব ক্ষেত্রে না, সেটা তখন আমরা যেখানে যাব সেখানে আমরা আলোচনা করবো। তখন দুই ধরনের বিক্রিয়া আছে, তাপ উৎপাদী তাপহারী। তো সেটার ক্ষেত্রে আমি বলতেছি না। তো তাপ উৎপাদী তাপহারীর ক্ষেত্রে এটা পরিবর্তনটা আলাদা হইতে পারে। তো এখন যেটা আমি শিখতেছি সেটা হচ্ছে কি, যে বিক্রিয়াটা, যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি তার এখানে আমাদের তার বিক্রিয়ার হারটাও চেঞ্জ হবে, তার কারণ বিক্রিয়ার হারটা আমাদের তাপের উপর ডিপেন্ড করে। সো এখানে লন কে ইকুয়াল টু লন এ মাইনাস ই এ ডিভাইডেড বাই আর টি। আচ্ছা, এখন আমি এখানে ইটা ভ্যানিশ করে দিলাম, লন নিয়ে দুই পাশে। তো এখন এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটা আমি কিন্তু এইভাবে লিখতে পারি। আচ্ছা, আমি নিচেটা মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে সমীকরণটা আছে এই সমীকরণটা কিন্তু আমি এইভাবে লিখতে পারি, লন কে ইকুয়াল মাইনাস ই এ, আচ্ছা লনটা তুলে দিয়ে আমরা লগ নিয়ে নিই, উভয় পাশে লগ নিয়ে নিই। ওকে, তাহলে লগ কে ইকুয়াল লগ এ, এবং লন থেকে লগে যাওয়ার জন্য আমাদের নতুন একটা সংখ্যা এখানে যোগ করতে হবে, 2.303। এই 2.303 লন থেকে লগে যাওয়ার জন্য আমাকে এই ধ্রুবক মানটা এখানে ইউজ করতে হচ্ছে। আচ্ছা, লগ কে ইকুয়াল টু মাইনাস ই এ ডিভাইডেড 2.303 আর ইন্টু 1 ডিভাইডেড বাই টি, এটাকে লেখা যায়, দেখো তো, হ্যাঁ, প্লাস লগ এ। আমরা কি এখান থেকে এটা লিখতে পারি,
তার কারণে এই টিটা একটু আলাদা করে লিখলাম, লিখে লগে। এটা কিন্তু আমাদের নতুন একটা সমীকরণ তৈরি করছে, তাই না? সেই সমীকরণটা হচ্ছে কি সরলরেখা y ইকুয়াল mx প্লাস c। এটা কিন্তু নতুন একটা সমীকরণ আমাদের তৈরি করছে, যেটা হচ্ছে সরলরেখার সমীকরণ। দেখো তো এটার সাথে একটা মিল আছে না, y ইকুয়াল mx প্লাস c। এইটা থেকে কিন্তু আমরা নতুন একটা এখান থেকে ঢাল নির্ণয় করতে পারি। কি নির্ণয় করতে পারি? ঢাল। ঢালটা হচ্ছে কি, এই যে 1/t এর বিপরীতে 1/t এর বিপরীতে আমরা log k এর মানটা বসাবো। 1/t এর বিপরীতে আমরা কি বসাবো? log k এর মানটা বসাবো। এই 1/t এর বিপরীতে যে log k এর মানটা বসাই, তাহলে দেখো এখানে একটা স্লোপ পাওয়া যাচ্ছে, এখানে কিন্তু একটা স্লোপ তৈরি হচ্ছে। তো সরি, এটা লাগাই দেওয়া যাবে না, একটু ফাঁকা রাখতে হবে। আচ্ছা, এটা লাগাই দেওয়া যাবে না, যদি এটা লাগাই দিই তাহলে কিন্তু তাপমাত্রা 0 হয়ে যাবে। সো এখানে বিক্রিয়া কিন্তু হবে না, মানে এখানে কিন্তু কোনো সংঘটিত হবে না। সো এখানে একটু জায়গাটা ফাঁকা রাখতে হবে। আচ্ছা, এখানে যেটা আমাদের তৈরি হচ্ছে সেটা দেখো, এখানে একটা স্লোপ তৈরি হচ্ছে, মানে ঢাল তৈরি হচ্ছে। এই ঢালটা এখান থেকে লিখতে পারি ঢাল ইকুয়াল টু মাইনাস e ডিভাইডেড 2.303 r। ওকে, এই ঢাল ইকুয়াল টু মাইনাস ই, মানে এই অংশটা অনলাইনে সফটওয়্যার একটাই কাজ হয় না, এই অংশটা। ওকে, আচ্ছা, এই অংশটা হচ্ছে কি আমাদের ঢাল, এটা ঢাল হিসেবে থাকতেছে, আমাদের লুপ হিসেবে কিন্তু এটা ঢাকতেছে। ওকে, তাহলে এই সূত্র ইউজ করে এখানকার যে আমি ঢালটা নির্ণয় করলাম, মানে এটা যদি আমি এই ঢালটা যেটা আমি পাইলাম, এই ঢাল থেকে কিন্তু আমরা সক্রিয় শক্তির মানটা বের করতে পারি। কোনো বিক্রিয়া যদি ঢাল দেওয়া থাকে তাহলে আমি এখান থেকে সক্রিয় শক্তির মানটা বের করতে পারবো। ওকে, আচ্ছা, যেহেতু শক্তির কথা আসতেছে সেহেতু কিন্তু আর এর মান আমাকে 8.314 এই মানটা ইউজ করতে হবে। ওকে, আমরা কেমিস্ট্রিতে জানছি যে প্রথম অধ্যায়ে যেটা ছিল তখন কিন্তু আমরা সিজিএস, এমকেএস, এসআই বিভিন্ন পদ্ধতি ইউজ করছি। কিন্তু কথা হচ্ছে আর শক্তির কথা যখন বলা থাকবে তখন আর এর মানটা অবশ্যই 8.314টা আমাকে ইউজ করতে হবে। আচ্ছা, এখানে যদি আমাদের ঢালের মানটা দেওয়া থাকে তাহলে সক্রিয় শক্তি মানটা বের করতে বলবে। ওকে, আচ্ছা, যদি সক্রিয় শক্তি দেওয়া থাকে ঢাল বের করতে বলবে, যদি ঢাল দেওয়া থাকে সক্রিয় শক্তি বের করতে বলবে, তাই না? তাহলে আগে এইটাই হচ্ছে আমাদের ঢাল নির্ণয়ের সূত্র। কিভাবে আমরা ঢাল নির্ণয় করতে পারি বা ঢাল থাকলে কিভাবে সক্রিয় শক্তিটা আমরা বের করতে পারি। যেমন দেখো, আমি যদি এখান থেকে বলি যে ঢাল সমান সমান মাইনাস ই ডিভাইডেড 2.303 r। আচ্ছা, এখানে সক্রিয় শক্তির মানটা বসে দাও, আর এর মানটা বসে দাও, আমাদের কিন্তু ঢালটা বের হয়ে যাবে। আচ্ছা, এখন যদি সক্রিয় শক্তির মানটা আমাকে বের করতে বলে তাহলে সক্রিয় শক্তির মান আমাদের কত হচ্ছে দেখো, মাইনাস ইএ ইকুয়াল ঢাল গুণন 2.303 r। আচ্ছা, আমি যদি এই সূত্র ইউজ করি তাহলে আমি এখান থেকে ঢাল থাকলে সক্রিয় শক্তি বের করতে পারবো। মানে মোট কথা হচ্ছে যদি আমাদের ঢাল দেওয়া থাকে তাহলে ঢাল থেকে সক্রিয় শক্তি বের করার সূত্র আমাদের এইটা। আচ্ছা, আমাদের যদি সক্রিয় শক্তির মান দেওয়া থাকে তাহলে এই সূত্রের মাধ্যমে আমি ঢাল বের করতে পারবো। এবং এটা কিন্তু আমরা এই সূত্র দিয়ে কিন্তু বের করছি। কথাটা কি ক্লিয়ার? আমি আবার বলতেছি, আমি আরএনএস এর সমীকরণ থেকে এখানে ইটা ভ্যানিশ করে দেওয়ার জন্য আমি দুই পাশে লন নিয়েছি। লন নেওয়ার পরে আমার যে মানটা চলে আসছে এটা দুই পাশে আমি লগ নিছি, লনের পরিবর্তে কি নিছি লগ। এই লগের কারণে আমার 2.303 মানটা কিন্তু চলে আসছে। তখন লন থেকে লগে রূপান্তরিত হইতে গেলে বা লনকে লগে পরিণত করতে গেলে আমাকে এই মানটা ইউজ করতে হবে। এটা কিন্তু একটা ধ্রুবক মান। তাহলে আমি মানটা যখন বসাই দিয়ে দুই পাশে যখন লগ নিয়ে আসছি, লগ নিয়ে আসার পরে এখান থেকে আমি একটা নতুন সমীকরণের ধারণা পাই। যেমন দেখো, এই জিনিসটা আমি মাইনাস হিসেবে এখানে রেখে দিছি। দেখো, মাইনাস হিসেবে আমি এখানে কিন্তু রেখে দিছি মাইনাস ইএ 2.303 r। এই টিটাকে আমি আলাদা করে রাখছি, এখানে রাখছি। টি নিজেই আছে, আলাদা করে রাখছি। এখানে আমাদের লগে চলে আসছে, এই লগেটা এই পাশে প্লাস হিসেবে রাখছি। তখন আমাদের কিন্তু একটা সরল একটা সমীকরণ চলে আসে, y ইকুয়াল mx প্লাস c। এখান থেকে কিন্তু এই সমীকরণটা চলে আসে। ওকে, এই সমীকরণটা যখন চলে আসবে তখন এটা যখন গ্রাফ আর্ট করব তখন এইটা আমাদের ঢালটা তখন আমার এখানে চলে আসলো ঢাল, এইটা ঢাল হিসেবে থাকলো লুপটা। তো এখানে 1/t এর বিপরীতে 1/t এর বিপরীতে t ইনভার্স এর বিপরীতে আমি যদি এই লগের মানগুলো যদি বসাই, এই লগের মানটা 1/t এর অনুপাতে যদি বসাই তাহলে এটা আমাদের ঢাল হিসেবে থাকতেছে। এটা আমাদের থাকতেছে এই ইন্টারসেপ্টটা হচ্ছে কি, এই ইন্টারসেপ্ট
ইন্টার এই ইন্টারসেপ্ট হচ্ছে আমাদের ইন্টারসেপ্ট হচ্ছে লগ এ, লগ এটা আসলে আমাদের ইন্টারসেপ্ট হিসেবে থাকবে, ইন্টারসেপ্ট ইকুয়াল লগ এ। আচ্ছা, এই লগ এটা আমাদের ইন্টারসেপ্ট হিসেবে থাকতেছে এই জায়গাতে, ওকে। ওয়াই অক্ষ বরাবর, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ, ওকে। এই ইন্টারসেপ্টের সাথে থাকছে লগ এ। আচ্ছা, 1t এর বিপরীতে যদি আমরা লগ এর মানটাকে বসাই দিই, টি ইনভার্সের বিপরীতে লগ এর মান বসাই, তাহলে এটা আমাদের ঢাল হচ্ছে ঢাল মাইনাস ইএ ডিভাইডেড 2.303 আর। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ঢাল। আচ্ছা, এখন এই ঢালটাকে যদি ঢাল থেকে যদি আমি সক্রিয় শক্তি বের করতে চাই, তাহলে সক্রিয় শক্তি ঢাল গুণন 2.303 আর, ইজি, ওকে। আচ্ছা, এখন কাজ আমার এখনো শেষ হয়নি, তোমরা যারা বোঝো নাই তারা কমেন্টস বক্সে লিখবা, আমি প্রয়োজনে এটার আরো ভালোভাবে করে দেওয়ার চেষ্টা করব। যদি না বুঝে থাকো এই জায়গাটা, তাহলে কমেন্টস বক্সে লিখে দেবা। আচ্ছা, ওকে। এখন আমরা এই সমীকরণটা ইউজ করে, এখানে আমাদের যে সমীকরণটা ছিল, ওকে, এইখানে যে আমাদের সমীকরণটা আছে log k ইকুয়াল টু log a মাইনাস ইএ ডিভাইডেড 2.303 RT, এইখানে যে আমাদের মানটা আছে, এটা কিন্তু দেখো আমি তোমাদের একটা কথা বলছি, তাপমাত্রা যদি পরিবর্তন হয় তাহলে বিভিন্ন তাপমাত্রার ক্ষেত্রে এই আর এর নিচের সমীকরণটা কিরূপ হবে, বিভিন্ন তাপমাত্রার ক্ষেত্রে আর এর নিচের সমীকরণটা কিরূপ হবে। ধরে নাও যে তাপমাত্রা T1 ও T2 তাপমাত্রা কি কি আছে, T1 এবং T2 তাপমাত্রা, তাহলে এই T1 T2 তাপমাত্রার ক্ষেত্রে আমাদের ধ্রুবকের মানটা পরিবর্তন হবে, তাপমাত্রায় আমাদের ধ্রুবক হয়ে যাবে K1 এবং K2। তাহলে T1 ও T2 তাপমাত্রায় আমাদের ধ্রুবকগুলো K1 এবং K2 দুইটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, তাহলে তাপমাত্রা পরিবর্তন হলে ধ্রুবকগুলো পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, যখন আমি এই মানগুলো, এই সমীকরণটা যখন এই মানের জন্য আমি ইউজ করব, তখন আমি লিখতে পারি log K1 equal to log A minus EA divided 2.303 আর T1 লিখতে পারি। আচ্ছা, T2 তাপমাত্রার জন্য আমি লিখতে পারি log K2, ধরে নিন এটা আমাদের 1 নম্বর সমীকরণ। আচ্ছা, log K2 equal to log A minus EA divided 2.303 RT2, 2 নম্বর সমীকরণ। এটা কিন্তু আমি দুইটা তাপমাত্রার জন্য পাইছি, এটা হচ্ছে প্রথম তাপমাত্রার জন্য আমাদের বিক্রিয়ার হার ধ্রুবক, এটা হচ্ছে দ্বিতীয় তাপমাত্রার জন্য বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে প্রথম তাপমাত্রার জন্য বিক্রিয়ার হার ধ্রুবক আমাদের K1, তাহলে log K1 equal to log A, এটা যেখানে আছে আমি সেই মানগুলো ইউজ করছি, EA divided 2.303 আর T1। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে এইটাকে আমরা T2 তাপমাত্রার জন্য আমরা K2, T2 তাপমাত্রার জন্য আমাদের বিক্রিয়ার হার ধ্রুবক K2, log A যেহেতু ধ্রুবক মান, এটার চেঞ্জ নাই, EA divided 2.303 আর T2। এখানে দুইটা তাপমাত্রার জন্য ভিন্ন দুইটা সমীকরণ আকারে আমি এটা লিখতেই পারি। আচ্ছা, এখন সমীকরণ 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ, মানে সমীকরণ 2/1, তাহলে সমীকরণ 2 কে আমরা 1 দ্বারা কি করব, ভাগ দিয়ে দেব, মানে 1 নম্বর যে সমীকরণটা আছে এই সমীকরণটা 2 নম্বর সমীকরণকে ভাগ দিয়ে দেব। তার মানে কি হচ্ছে, 2 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণ যদি ভাগ দেই, তাহলে log K2 divided K1, তার মানে 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করে পাই। আচ্ছা, 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা যদি ভাগ দেই, তাহলে log K2 divided by K1 equal to log A দুইটা কিন্তু ভ্যানিশ, এটা কিন্তু অটোমেটিক্যালি আমাদের ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস মাইনাসে ভ্যানিশ, তাহলে EA divided by 2.303 আর 1 divided T1 minus 1 divided T2। লক্ষ্য করো এইখানে এই যে আমি EA 2.303 আর এটা কিন্তু দুটো থেকে কমন নিয়ে নিয়েছি, মাইনাস মাইনাস কিন্তু ভ্যানিশ হয়ে গেল, তাহলে 1 divided T1 minus 1 divided by T2। এটা কিন্তু আমাদের নতুন একটা সমীকরণ, বিক্রিয়ার তাপের উপর ভিত্তি করে বিভিন্ন তাপমাত্রায় যে বিক্রিয়ার হার ধ্রুবকটা বিভিন্ন হচ্ছে, এটা কিন্তু তার সমীকরণ। আমি
আমি আবার বলতেছি যে বিক্রিয়ার হার ধ্রুবকের উপর যে তাপমাত্রার যে প্রভাবটা আছে, এই তাপমাত্রায় যে বিভিন্ন হয়, T1 তাপমাত্রায় এর হার ধ্রুবকের মান K1, T2 তাপমাত্রায় হার ধ্রুবক হচ্ছে আমাদের K2, এবং এইটা যে বিভিন্ন হয় এটা আমরা কিভাবে বের করব, বা বিভিন্ন তাপমাত্রার ক্ষেত্রে বা তাপমাত্রা পরিবর্তন করে হার ধ্রুবক কতটুকু পরিবর্তন হবে সেটা এই সমীকরণের মাধ্যমে আমরা বের করতে পারবো। তাপমাত্রা পরিবর্তন করলে বিক্রিয়ার হার ধ্রুবকটা আমরা কিভাবে পরিবর্তন করে লিখবো সেটা কিন্তু আমরা এই সমীকরণের মাধ্যমে এখানে কিন্তু আমরা লিখতে পারবো ইজিলি ভাবে। আচ্ছা, যেমন দেখো এটাকে আমরা ঢাল বের করা শিখছি, ঢাল বের করার সূত্রটা আমরা দেখছি, তারপরে ওখান থেকে আমরা ঢাল থেকে সক্রিয় শক্তি বের করার সিস্টেমটা আমরা দেখছি। এটা হচ্ছে কি আমাদের বিভিন্ন তাপমাত্রার ক্ষেত্রে সক্রিয় শক্তিটা কিভাবে বা কি রূপ হচ্ছে আমরা সেটা দেখবো। আচ্ছা, এর থেকে এখান থেকে তোমাদের পাঠ্য বইয়ে কিছু ম্যাথ আছে, অঙ্ক আছে, সেগুলো তোমরা করার চেষ্টা করবা। আচ্ছা, আমি একটা অঙ্ক তোমাদের দেখে দিচ্ছি কিভাবে আমি এই অঙ্কটা ইউজ করবো, সেই জিনিসটা আমি তোমাদের দেখে দিচ্ছি। আচ্ছা, ওকে, ধরে নেই একটা অঙ্ক এখানে, তিনশো ও 500 কেলভিন তাপমাত্রায়, 300 কেলভিন ও 500 কেলভিন তাপমাত্রায় কোন বিক্রিয়ার হার ধ্রুবক যথাক্রমে 1.6 গুণ 10⁻⁵ এবং 1.4 গুণ 10⁻², ওকে, মোল পার লিটার আচ্ছা মোল পার লিটার পার সেকেন্ড হয়, তবে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কত? যেমন দেখো 300 কেলভিন এবং 500 কেলভিন তাপমাত্রায় কোন বিক্রিয়ার হার ধ্রুবকের মান যথাক্রমে, হার ধ্রুবক যথাক্রমে দুইটা দেওয়া আছে, একটা দেওয়া আছে আমাদের দুইটা ভিন্ন ভিন্ন তাপমাত্রার ক্ষেত্রে সক্রিয় শক্তির মানও ভিন্ন দেওয়া আছে। আচ্ছা, ওকে, তাহলে বিক্রিয়ার সক্রিয় শক্তি কত? এই বিক্রিয়ার সক্রিয় শক্তির মানটা কত? সক্রিয় শক্তি তার মানে আমাদের এটা বের করতে বলছে, সক্রিয় শক্তি বের করতে বলছে মানে আমাদের এর মানটা বের করতে বলছে। তাহলে এখন আমাকে প্রথমে হিয়ার করে নিতে হবে। আচ্ছা, হিয়ারে T1 হচ্ছে আমাদের 300 কেলভিন, T2 হচ্ছে আমাদের 500 কেলভিন, এবং এই T1 এর জন্য যে হার ধ্রুবক সেটা হচ্ছে আমাদের K1, 1.6 গুণ 10⁻⁵, এবং T2 এর জন্য আমাদের যেটা K2 হচ্ছে 1.4 গুণ 10⁻², আর সক্রিয় শক্তি আমাদের হচ্ছে E=1। দেখো সবকিছু কিন্তু আমাদের দিয়ে দেওয়াই আছে, অঙ্কের মধ্যে সবকিছু দিয়ে দেওয়া থাকবে, এই সূত্রের যাবতীয় জিনিসটা কিন্তু দেওয়াই আছে, সবকিছু আমাদের এখানে দিয়ে দেওয়া থাকবে, জাস্ট আমাদের সক্রিয় শক্তিটা আমাদের এখানে কি করতে হবে, বের করতে হবে। এই সক্রিয় শক্তি যেটা আছে এই সক্রিয় শক্তি আমাদের বের করতে হবে। তো আমাদের সূত্র কি? সূত্র হচ্ছে log K2 divided by K1 equal EA/2.303। আর আচ্ছা, আমি আর কথা বারবার বলতেছি যে আর এর মান আমরা 8.314, ঠিক আছে, জুল পার কেলভিন এটা কিন্তু ইউজ করব, ঠিক আছে। শক্তির কথা যেহেতু বলা আছে, সক্রিয় শক্তি, সেহেতু জুলে নিতে হবে, এবং আর এর মানটা আমরা ওই জুলেরটা কিন্তু ইউজ করব, পার কেজি যেটা আছে ওটা ইউজ করব। তো এখন কথা হচ্ছে এখানে আমাদের 1/T1 minus 1/T2। এখন মানটা আমরা ইউজ করি, log K2 এর মান আমাদের কত আছে? 1.4 গুণ 10⁻²। আচ্ছা, K1 আমাদের কত আছে? 1.6 গুণ 10⁻⁵, ইকুয়াল EA আমাদের বের করতে হবে। আচ্ছা, এখানে 2.303, আর এর মান হচ্ছে আমাদের 8.314, এখানে আমাদের 1/T1 এর মান হচ্ছে আমাদের কত? 300, মাইনাস কত হচ্ছে? 1/500। আচ্ছা,
এই যে আমাদের মানগুলো যে আছে এই মানগুলো ক্যালকুলেশন করলে আমি এখান থেকে এর মানটা বের করতে পারবো। এই মানগুলো যদি আমি ক্যালকুলেশন করি, মানগুলো ক্যালকুলেশন করলে আমাদের এর মানটা বের হবে। সো কারণ আমার কাছে ক্যালকুলেটর নেই, সেই কারণে করে দিতে পারতেছি না। তোমরা একটু মানটা বের করবা, মানটা বের করে কার কত মান হয় এটা কমেন্টস বক্সে লিখবা। তো দেখবো যে তোমার অঙ্কটা কতটা পারছো বা ক্যালকুলেশনটা তোমাদের কতটা হয়েছে। এই ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে, তখন এই বড় অঙ্কের ক্ষেত্রে ক্যালকুলেশন তো মেইন ফ্যাক্ট। অনেকের আছে যে অঙ্ক করতে পারে বা সূত্রটা বসাইতে পারে কিন্তু অঙ্কটা হয় না। সাধারণত হয় না ক্যালকুলেশনের কারণেই কিন্তু হয় না অনেকের। এই ক্যালকুলেশনটা যদি ঠিক করে না লিখতে পারে তাহলে কিন্তু দেখা গেল যে এত বড় একটা অঙ্ক করে আসলো, এত সূত্র একটা মনে রাখলো, যে লাস্টে এসে ক্যালকুলেশনের কারণে আমাদের অঙ্কটা কিন্তু হচ্ছে না। তো সেক্ষেত্রে কিন্তু বি কেয়ারফুল ক্যালকুলেশন চাপার ক্ষেত্রে। ক্যালকুলেশন চাপার জন্য অনেক এক্সপার্ট হতে হবে, ক্যালকুলেশন চাপার এক্সপার্ট না হলে কিন্তু আমাদের অঙ্কগুলো প্রবলেম হয়ে যায়। সো এইভাবে আমরা এখান থেকে শতকরা শক্তিটা বের করতে পারবো। এইখানে আমি কিন্তু আর এর নিচে সমীকরণটা তোমাদের দেখাই দেওয়ার চেষ্টা করছি, এইভাবে কি ঢাল কিভাবে নির্ণয় করতে হয় এবং ঢাল থাকলে আমরা কিভাবে সক্রিয় শক্তি বের করতে পারি সেটা আমি দেখাই দিছি। এবং বিভিন্ন তাপমাত্রার ক্ষেত্রে আমরা বেগ ধ্রুবকের মানটা কিভাবে বের করব আমি তোমাদের সেটা দেখাই দিছি। এবং বিভিন্ন ধরনের প্রভাবক যেগুলো আছে, যেমন ধরো তোমরা একটু এইটা ক্যালকুলেশন করো, তোমরা সবাই একটু ক্যালকুলেশন করে আমাকে মানটা একটু জানাও, দেখি কমেন্টস বক্সে কার কত আসে। ওকে, তো এখন আমাদের যেটা নেক্সট সেটা হচ্ছে বিভিন্ন ধরনের প্রভাবক এবং প্রভাবন। আচ্ছা, এখন বিভিন্ন ধরনের প্রভাব বলতে কি বোঝা যাচ্ছে? বিক্রিয়ার উপর প্রভাব বিস্তারকারী নিয়ামকগুলো। তো বিক্রিয়ার উপর প্রভাব বিস্তারকারী যে প্রভাবকগুলো আছে, প্রভাবক কাকে বলে? প্রভাবক হচ্ছে এমন একটি পদার্থ যেটা বিক্রিয়ার মধ্যে যুক্ত হয়ে ওই বিক্রিয়ার গতিটাকে বৃদ্ধি করে বিক্রিয়ার রং পরিবর্তনের মাধ্যমে নিজে অপরিবর্তিত থেকে বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্দেশ করবে অথবা বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করবে। সেটাকে আমরা কি জানি? প্রভাবক। প্রভাবকের কাজ হচ্ছে বিক্রিয়ার গতি বৃদ্ধি করে দেওয়া। শুধু কি বিক্রিয়ার গতি বৃদ্ধি করায়? অনেক কাজ আছে। যেমন ধর, প্রভাবকের ধরন অনুযায়ী প্রভাবক আমাদের ধনাত্মক প্রভাবক, ঋণাত্মক প্রভাবক। আমি প্রভাবকগুলো লিখতেছি। যেমন দেখো, এক হচ্ছে ধনাত্মক প্রভাবক, দুই হচ্ছে ঋণাত্মক প্রভাবক, তিন হচ্ছে অটো প্রভাবক, চার হচ্ছে অবিষ্ট প্রভাবক, পাঁচ হচ্ছে প্রভাবক সহায়ক, ছয় হচ্ছে আমাদের প্রভাবক বিষ। আচ্ছা, ধনাত্মক প্রভাবক কি? যে প্রভাবকটা যুক্ত হলে বিক্রিয়ার গতি ত্বরান্বিত হয়, মানে বিক্রিয়ার গতিটাকে সে কি করে? ত্বরান্বিত করে। সেগুলো হচ্ছে আমাদের ধনাত্মক প্রভাবক। যেমন ধনাত্মক প্রভাবকের মধ্যে পড়ে যেমন নিকেল। এই নিকেলটা কি করে? আমাদের আয়রন, নিকেল, আয়রন, এই জিনিসগুলো যে আছে এগুলো হচ্ছে ধনাত্মক প্রভাবক। মানে এগুলো যখন প্রভাবকগুলো যুক্ত হবে তখন বিক্রিয়ার গতিটা কি হবে? বৃদ্ধি পাবে। আচ্ছা, ঋণাত্মক প্রভাবকটা কি? যেটা যুক্ত হওয়ার পরে বিক্রিয়ার গতিটা হ্রাস করে দেয়। যেমন H2O2, এখান থেকে যদি আমরা পানি এবং হাফ অণু অক্সিজেন তৈরি করতে যাই তখন বিক্রিয়াটা আমরা গ্লিসারিন বা ফসফরিক অ্যাসিড ইউজ করি, H3PO4 অথবা গ্লিসারিন।
অথবা গ্লিসারিন ইউজ করে থাকি। এই গ্লিসারিন বা ফসফরিক অ্যাসিড আমরা যেটা ইউজ করে থাকি এইটা হচ্ছে কি আমাদের প্রভাবক বিষ, মানে এটা কি করে ঋণাত্মক করে, এটা প্রভাবকের গতিটা কমায় দেয়। মানে এটা H2O যদি আমরা যদি বিক্রিয়াটা যদি খুব দ্রুত ঘটে তাহলে এখানে এত পরিমাণ তাপ উৎপন্ন হয় যে জিনিসটা এক্সপ্লোজ হওয়ার সম্ভাবনা থাকে, বা জিনিসটা অধিক তাপ উৎপন্ন করতে পারে। সেই জন্য আমরা বিক্রিয়ার গতিটা কমায় দিই, যার ফলে এটাকে আমরা যে জিনিসটা ইউজ করি সেটা হচ্ছে ঋণাত্মক প্রভাবক। যে প্রভাবকের কারণে বিক্রিয়ার গতিটা হ্রাস পায় সেটা হচ্ছে আমাদের ঋণাত্মক প্রভাবক। আচ্ছা, অটো প্রভাবকটা কি? অটো প্রভাবক হচ্ছে কি যেটা অটোমেটিক্যালি ওই বিক্রিয়ায় নিজে নিজেই আপনারই তৈরি হয়। কোনো বিক্রিয়ার মধ্যে বিক্রিয়কগুলো থেকে যদি কোনো বিক্রিয়ক তৈরি হয় বা কোনো প্রভাবক তৈরি হয় তাহলে সেটা হচ্ছে আমাদের অটো প্রভাবক, মানে এখানে দেওয়ার কোনো দরকার নেই, অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে, ওই বিক্রিয়কগুলো থেকে আসবে। আচ্ছা, অবিষ্ট প্রভাবক কি? অবিষ্ট প্রভাবক হচ্ছে কি যখন একটি বিক্রিয়ক অন্য একটি বিক্রিয়কের উপর প্রভাব বিস্তার করবে। যেমন দেখো সোডিয়াম সালফাইড এবং সোডিয়াম আর্সেনাইড, ওকে, সোডিয়াম সালফাইড এবং সোডিয়াম আর্সেনাইড, এইটা যেটা আছে এটা খুব সহজেই জারিত হয়ে যেতে পারে, খুব সহজে জারিত হয়, কিন্তু এইটা হয় না, এটা সহজে কিন্তু জারিত হয় না। তো কি হচ্ছে, দুইটা যখন আমরা একসাথে দিব, এই দুইটাকে যখন আমরা একসাথে মিক্সড করে যখন দিব তখন কি হবে, এইটার প্রভাবে এইটা কি হবে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জারিত হবে। মানে এটা অটোমেটিক্যালি কিন্তু নিজে নিজে জারিত হয় না বা সহজে জারিত হয় না, কিন্তু যখনই আমরা এটা দেবো এটা সহজে জারিত হইতে পারে, কিন্তু এইটা যখন আমরা একসাথে অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটাবো তখন এইটার প্রভাবে এটা খুব সহজে আমাদের জারিত হয়ে যায়। তার মানে কি হচ্ছে যে এইটা যেহেতু বিক্রিয়া করতেছে এই সোডিয়াম সালফাইডের উপস্থিতিতে, সেহেতু আমাদের সোডিয়াম সালফাইডটা আছে কি অবিষ্ট প্রভাবক, মানে এই সোডিয়াম আর্সেনাইডের উপরে প্রভাব বিস্তার করতেছে আমাদের সোডিয়াম সালফাইড, সেহেতু আমরা এটাকে অবিষ্ট প্রভাবক হিসেবে ধরে নিতে পারি। আচ্ছা, এখন হচ্ছে প্রভাবক সহায়ক, যেটা প্রভাবকের সহায়তা করে। ধরে নেওয়া বিক্রিয়া এমন একটি উৎপাদ তৈরি করলো যেটা প্রভাবকের গতিকে আরো ত্বরান্বিত করলো, তো সেটাকে আমরা বলবো প্রভাবক সহায়ক। প্রভাবক বিষ, যেটা কি করে প্রভাবকের গতিকে মন্থর করে দেয়। যেমন ধরো আমাদের প্রভাবক সহায়ক, যেমন ধরো আমরা যদি অ্যামোনিয়া উৎপাদন করি, যেমন নাইট্রোজেন প্লাস 3H2, এটা যখন উৎপাদন করব তখন প্লাটিনামের সাথে আমরা মলিবেডেনাম ইউজ করতে পারি। এইটা হচ্ছে কি আমাদের প্রভাবক সহায়ক, এই করে কি প্লাটিনামের ক্ষমতাকে আরো বাড়ায় দেয়, যার ফলে অ্যামোনিয়ার উৎপাদনটা বৃদ্ধি পায়। সেই জন্য আমাদের মলিবেডেনামটা হচ্ছে আমাদের প্রভাবক সহায়ক। আচ্ছা, প্রভাবক বিষ, যেটা কি করবে যে বিক্রিয়া স্থলে তৈরি করবে এবং বিক্রিয়া কি করবে প্রভাবকের ক্ষমতাটা নষ্ট করে দেবে, তাকে বলবো আমরা কি প্রভাবক বিষ। সো তোমাদের এখন আজকের ক্লাসটা আমি এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি। এখন তোমাদের এই ক্লাসের মধ্যে কি হইলো কি না হলো, যেহেতু প্রথম ক্লাস অতটাও আমার প্রিপারেশন ছিল না, সো আশা করবো যে নেক্সট ক্লাস থেকে আমার প্রিপারেশনটা একটু ভালো হবে, তার কারণ আমার এখানে টেকনিক্যাল অনেকগুলো প্রবলেম আছে। তারপর ক্লাসটা যতটা করতে চাইছিলাম ততটা ইমপ্রুভ করতে পারিনি, তার কারণ মেইনলি আমার টেকনিক্যাল প্রবলেমটা এখানে সব থেকে বেশি। তো আশা করবো নেক্সট ক্লাস থেকে সব ধরনের টেকনিক্যাল প্রবলেমগুলো সলভ করে আরও ভালোভাবে ক্লাসগুলো তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। আশা করতেছি তোমরা যতটুকু বুঝতে পারছো এবং যতটুকু বুঝতে পারো নি সেগুলো তুমি আমাকে জানাবা, আমি নেক্সট ক্লাস থেকে সেই জিনিসগুলো তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবং যে ল্যাকিংগুলো তোমাদের আজকে থাকলো বা কোনো কিছু যদি মনে করো যে তোমার এই বিষয়ের উপর ল্যাকিং আছে, তো সেই জিনিসটা পরবর্তী ক্লাসে তোমরা আমাকে জানার চেষ্টা করবো, আমি সেগুলো আবার সলভ করে দেওয়ার চেষ্টা করব। সো আজকের জন্য এইভাবেই এখানে বিদায় নিচ্ছি, আর তোমরা অবশ্যই জিনিসগুলো একটু প্র্যাকটিস করে আমাকে জানাবো। যদি কোনো প্রবলেমে বা যদি কোনো থিওরিটিক্যালি যদি কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেমস তোমাদের না হয়, আমার যে সূত্রগুলো দিলাম, যে সূত্রগুলো বুঝাই দিলাম, এগুলোতে প্রবলেম যদি হয় তাহলে আমি সেটা অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।